নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ পান্ডা। আপনারা জানেন ভাষা ও ভবিষ্যৎ কথায় কথায় এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা আড্ডা দিই, কথা বলি। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিল্পী প্রণবেশ মাইতি। প্রণবেশ দা, আপনাকেও আমরা আমাদের এই শোয়ে স্বাগত জানাচ্ছি এবং আমরা ধন্য আপনি আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে রাজি হয়েছেন। আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আপনারা সকলেই জানেন প্রণবেশদার কাজ দেখেওছেন। তো আমার এটা জানতে চাইবো প্রণবেশদা, আপনি যে আঁকার প্রতি আগ্রহটা কোন সময়, ছোটবেলা থেকে কি আপনার এই ইচ্ছে হলো যে আপনি আঁকবেন, পরবর্তীকালে এটাকেই পেশা হিসেবে বেছে নেবেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার এই ছিল কোনো মতে স্কুল ফাইনালটা পাস করলে আমি আর্ট কলেজে ঢুকবো। কারণ আমার বড়দা 1940 স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ অফ আর্টে। হ্যাঁ, উনি ভাস্কর ছিলেন, অবশ্য কোর্সটা ফিনিশ করেননি ওই যুদ্ধের সময়। এই যে চলে এসেছিলেন, তারপরে আর কলেজ বুক হন। ন্যাচারালি ওখান থেকে একটা পাওয়া গিয়েছিল। তাছাড়া আমার মা সাহিত্যপ্রীতি ছিল, মানে তখনকার শরৎচন্দ্র বঙ্কিম থেকে আরম্ভ করে প্রভাত মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি, এদের এতে খুব পড়াশোনা করতেন আর কি। তাছাড়া অবশ্য আমি প্রবাসী বা ভারতবর্ষ দেখিনি, কিন্তু অন্যান্য বই দেখেছি প্রচুর। আর আমার দু দাদা, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর একজন কিছু এ করতেন না, তারা খুব বই পড়তে ভালোবাসতেন। সেই এতে আমি এই বই এতে আমার বোধহয় একটু বেশি যোগাযোগই হয়ে গেছিল, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা দেখা। মানে মার জন্য আসতো মহিলা, দীপালি ইত্যাদি, আর এ দাদা তো আরো সংহিতা টংহিতা অনেক কিছু, অচল পত্র, ইদারিং, এই সমস্ত গুলো আমি বাড়িতে বসে দেখতে পেতাম, তখন থেকে গিয়েছিল। এদিক থেকে আমাদের মা খুব সুন্দর বড়ি দিতেন, নকশা বড়ি। ইয়ে যে ছিল বড়ি তৈরি হতো ওই এতে মা এই ছিল। আর বাবা, কাকা, জ্যাঠা, ছেলে টেলে আমরা সবাই হচ্ছে আইনজীবী। বাবা উকিল, কাকা ব্যারিস্টার, ইনার টেবলে ছাত্র, আর যেহেতু তো ভাই অ্যাডভোকেট এখানে। মানে আমাদের সবাই আইনেই ছিল, কিন্তু আমরা কিভাবে অন্যদিকে চলে এসেছি, সম্ভবত এটা আমার মায়ের দিক থেকেই বোধহয় পেয়েছি। বাবা বইটাই পড়তেন ঠিকই। লেখাপড়ার একটা আবহ ছিল বললেন, পত্রিকা হ্যাঁ, আসতো। অবশ্যই অবশ্যই, ওখানে আমি অনেক বই দেখতে পেতাম, অনেক বই দেখতে। তখন এই সত্যজিতের বই আসতো, তখন কিন্তু ওই রকম ভাবে তো কোনোদিন দেখিনি। যখন সত্যজিৎ শুনলাম এই করেন, কভার করেন টরেন, তার আগে লেডি চ্যাটার্লি ট্যাটার্লি দেখেছি, কিন্তু কোনোদিন তার কাভার ইত্যাদি এই সমস্ত নিয়ে কিন্তু ভাবিনি। যখন সত্যজিতের নাম শুনলাম, হাতের কাছে ছিল শ্রীমতী। শ্রীমতী আমার জ্ঞানত প্রথম সত্যজিতের কাভার দেখা। এই আর স্কুলে মোটেই ভালো ছিলাম না। হ্যাঁ, আপনারা যারা শুনছেন, আমি দর্শক বন্ধুদের একটা কথা বলা দরকার, নাহলে তাদের বুঝতে অসুবিধা হবে। প্রণবেশদা বললেন যে তার মায়ের প্রভাব, মা বড়ি দিতেন, নকশা বড়ি, যেটু ক্ল্যারিফাই করা দরকার। নকশা বড়ি বোধহয় অনেকে জানেন না, এটা মেদিনীপুরে বেশি করে চলে। সে আসলে এক ধরনের ছবি, ছবি আঁকা, এবং প্রণবেশদা বোঝাই যাচ্ছে অন টাইপ অফ আলপনা বলতে পারা যায়। একদম বড়ির মানে ডাল ডাল বেটে আলপনা দেওয়া, যেটাকে ডাল বেটে পরবর্তীকালে ভেজে খাওয়া হবে। আলপনা দেওয়া, এটা ঠিক। আলপনা শব্দটাই বোধহয় এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হচ্ছে। এবং বললেন প্রণবেশদা যে তার দাদা আর্ট কলেজে পড়তেন, ছাত্র ছিলেন, তাই প্রথম থেকে। আচ্ছা প্রণবেশদা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? কোনটাইতে 57
পর্যন্ত আমার কন্টাক্টে কেটেছে। তারপর স্কুল ফাইনাল পাশ করি 58-এ। এ করেই আমি সোজা কলকাতা চলে আসি। সে থেকে আমি কলকাতা বাসিন্দা। মানে যদি কাউকে এই প্রেরণা হিসেবে দেখা হয় তাহলে দাদা, এবং অবশ্যই মায়ের তো একটা ভূমিকা ছিল। তারপরে আপনি আর্ট কলেজে এসে ভর্তি হলেন। আর্ট কলেজে পড়বার সময় কি আপনি ঠিক করে নিয়েছিলেন যে এটাকে পেশা হিসেবে বেছে নেবেন? অবশ্যই আমি কখনো ভাবিনি যে পেন্টিং করব। হ্যাঁ, আমার এ ছিল কমার্শিয়াল আর্ট। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে আমার দাদা বড়দার এক ক্লাসমেট ছিলেন আর্ট ডাইরেক্টর ফিল্মে। তখন একটুখানি কি হচ্ছে যে আহ, ওই লাইনে একবার চেষ্টা করে দেখবো। ও লাইনে অবশ্য ওই আর্ট ডাইরেকশন লাইনে ঠিক যায়নি, কিন্তু কলেজে ঢুকে বুঝতে পারলাম যে এজেন্সিতে যে হয় সেইগুলোতে যাওয়া। তখনও মানে বইয়ের কথা এমন ভাবে আমার কাছে আসে। আপনি আর্ট কলেজের আপনার কোনো বন্ধুর কথা বলবেন, মানে আপনার সঙ্গে যারা পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছেন? বন্ধুরা হচ্ছে একজন উজ্জ্বল সেনগুপ্ত, নীতিশ মুখার্জি। নীতিশের দাদা হচ্ছে আশিস মুখার্জি, তখন ভালো ডকুমেন্টারি করতেন। হ্যাঁ, আর পৃথ্বীশ, পৃথ্বীশ আমার ক্লাসমেট। পৃথ্বীশ পৃথ্বীশ, গঙ্গোপাধ্যায়। পৃথ্বীশ গাঙ্গুলি, হ্যাঁ। সঞ্জয় সেনগুপ্ত, স্মিতা খেটকার, ইন্দ্রাণী, ওর টাইটেলটা ভুলে গেছি। যাই হোক, উজ্জ্বল হচ্ছে এখন যে যিশু, যিশুর বাবা। আমরা, মানে অভিনেতা যিশু সেনগুপ্তর বাবা? হ্যাঁ, যিশু সেনগুপ্তের বাবা। আচ্ছা। আমার সাথে খুব ভালো এ ছিল এই নীতিশ, আমি, এরা মোটামুটি একসাথেই আমরা ছিলাম। এটা কোন সাল, মোটামুটি কতদিন আপনি ওখানে ছিলেন আর্ট কলেজের ছাত্র? 5 বছর, 5 বছরই কোর্স আমাদের। মানে 2 বছর আমাদের প্রিপারেটরি সমস্ত কিছু করতে হতো, আর 3 বছর হচ্ছে স্পেশালাইজেশন। ওটা অবশ্য মার্কসের উপর নির্ভর করতো। আহ, আমি সহজে চলে গিয়েছিলাম এতে, অ্যাপ্লাইড আর্টে, মানে কমার্শিয়ালতে। কিন্তু উজ্জ্বল সেটা পারেনি। উজ্জ্বল ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং এ যেতে হলো ওকে। পরবর্তীকালে ও আবার ফিরে এসেছিল, মানে ওখানে কোর্স ফিনিশ করে আবার 2 বছরে ও ডিপ্লোমাটা পাওয়া যেত, সেইটাই করছে। তারপরে তো আমরা দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় মাস্টারমশাইদের একটা প্রভাব থাকে, মানে কাজের ক্ষেত্রে, পরবর্তী জীবন গঠনের ক্ষেত্রে। এরকম কোনো শিক্ষকের কথা বলবেন আপনার জীবনে প্রভাব পড়েছে, বিশেষ করে তার কথা যদি বলেন? তাহলে মাখন বাবু, মাখন দত্তগুপ্ত, ওনাকে অবশ্য খুব কম সময় পেয়েছিলাম এতে। থার্ড ইয়ারে যখন উনি আহ, মাত্র কিছুদিন ছিলেন, কিন্তু ওনার কাজ সম্পর্কে তখন আমার জানা হয়ে গেছে। হুম। আর আমাদের তারপরে ইনচার্জ এলেন জগদীশ রায়। জগদীশ রায় হচ্ছে অনুপ রায়, ভালো ইলাস্ট্রেটর, আনন্দবাজারে করতে। ওর বাবা খুব পছন্দ করতেন আমাকে। এই কমার্শিয়াল আর্টের প্রতি যে আপনার আগ্রহ, কমার্শিয়াল আর্ট যে 3 বছর স্পেশালাইজেশন করতে হতো, আপনি বললেন কমার্শিয়াল আর্ট বেছে নিলেন, এটার ক্ষেত্রে কি কোনো মাস্টারমশাইয়ের ভূমিকা ছিল, নাকি আপনার নিজের মনে হলো যে এইটাকে আমি না 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 কমার্শিয়াল না, আর্টে বেছে? মাস্টারমশাইয়ের ভূমিকা সেরকম ভাবে কিছুই ছিল না। হ্যাঁ, ঠিক ওই সময় আমার হয়েছিল, ইচ্ছে হয়েছিল যে অ্যাড ফিল্ম তৈরির একটা। তখন শান্তি চৌধুরীর সাথে আমি যোগাযোগও করেছিলাম। শান্তি চৌধুরী তখন খুব ভালো অ্যাড তৈরি করতেন, বিশেষ করে সিগারেটের অ্যাড গুলো এ করতেন। আহ, তারপরে দেখলাম বিরাট ব্যাপার, ওখানে ওইভাবে এ করা যাবে না, পারবো না, ওরম বয়স ঠিক পারবো না।
যাই হোক, এখানে ওখানে ইন্টারভিউ দিই। এতে এক সময় মেডিকেল কলেজে একটা পেলাম, অ্যানাটমি ডিপার্টমেন্টে ফটোগ্রাফার হিসেবে। ফটোগ্রাফি হিসেবে যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর আসে না অনেক। ইতিমধ্যে হলো কি, আমি সিলেক্ট হয়ে গেছি, আমি সিলেকশনে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে না। ইতি বছরে আমার হঠাৎ ক্যালিকো মিলে একটা দিলাম, ইন্টারভিউ দিলাম, কয়েকজন, 4-5 জন পেয়ে গেলাম। তখন বেশ ভালোই ছিল যে আমাদের ওখানে যেতে হবে, আহমেদাবাদে যেতে হবে। কালী পুজোর মধ্যেই এটা, মানে কয়েকদিন হাতে মাত্র ছিল সময়, চলে গিয়েছিলাম। প্রণবেশ দা, এই যে ক্যালিকো টেক্সটাইল বললেন, ওটা তো কাপড়ের কোম্পানি। হ্যাঁ, কাপড়ের, সেখানে একজন আর্টিস্ট গিয়ে করবেন। আরে ডিজাইন গুলো করতো কারা? এই যে ক্যালিকোর যে ডিজাইন গুলো হতো সেগুলো করতো কারা? সেগুলো তো আমাদেরই করতে হতো। তবে আমার মোহভঙ্গ হয়েছিল, ক্যালিকোর এখানে যেভাবে দেখতাম ক্যালিকোর কাজকর্ম, কিন্তু ওখানে স্টুডিওতে গিয়ে দেখলাম, আরে এই কি একেবারে গেমো ডিজাইনে। তখন বললো যে এই যে মার্কেটিংটা, আমি তখন জানতে পারলাম যে বিভিন্ন মার্কেটের জন্য বিভিন্ন রকম ডিজাইন এগুলো। হ্যাঁ, আমরা আমাদের কাছে যে কাজগুলো এসেছিল সেগুলো হচ্ছে গ্রাম এতে যে কি ধরনের ডিজাইন দেওয়া হয়। তারপর ওদের একটাই বলেছিল, এই আমাদের একটা টেন্ডেন্সি আছে বাঁশ দিয়ে ডিজাইন করা। প্রথমে বলেছিল ওই মাছ টাছ কিন্তু করবেন না, কারণ ওরা আমিষ কিছু ওইভাবে পছন্দ করে না। হ্যাঁ, এই জন্য প্রথমেই বলেছিলাম মাছ টাছ দিয়ে যেন ডিজাইন না হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি অ্যাড বলছিলেন যে আপনার অ্যাড ফিল্ম করবার একটা আগ্রহ ছিল, পরবর্তীকালে কখনো অ্যাডের কাজ করলেন তারপরে? না না, একেবারেই হয়নি, একেবারেই হয়নি। মঞ্চ ওই যখন বোম্বে চলে গেলাম, বছর দুয়েক ওখানে ছিলাম, ভালো লাগে না, একই ডিজাইন করা সেটা ঠিক পছন্দ হয়নি। আমি বোম্বে চলে গেলাম, একেবারে খালি হাতে বোম্বে যাওয়া। ওখানে কয়েকজন বন্ধু আমার ওখানে ছিলেন, আমার ক্লাসমেট, দিয়ে সোজা উঠলাম। ওরা আমাকে বললো তুই এতে চলে যা, টাইমসে যা, ওখানে পৃথ্বীশ আছে। তার টাইমস ইন্ডিয়াতে গেলাম, পৃথ্বীশকে বললাম, পৃথ্বীশ আবার এই অবস্থা, চল। বলে ও আমাকে নিয়ে আর্ট ডাইরেক্টরের কাছে গেল। আর্ট ডাইরেক্টরের নাম আছে রমেশ সাজগিরি। আচ্ছা, তিনি সমস্ত শুনলেন, বললেন ঠিক আছে, কিন্তু আমার এখানে তো ওই ধরনের চাকরি আপনি এখন পাবেন না। তোমরা একটা কাজ করো, তোমরা ওনাকে একটা চেয়ার টেবিল দাও, আর তোমরা কিছু কিছু কাজ ওনাকে করতে দাও। উনি যতদিন না পাচ্ছেন, কোন পার্মানেন্ট চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত উনি এখানে কাজ করেন। আমার এইভাবে মাস তিনেক আমি এইভাবে কাটাবার পরে একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আর এই বোম্বেতে থাকা শনিবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে বান্দ্রাতে চলে যাও। বান্দ্রাতে চিত্তপ্রসাদ থাকেন, আমার বন্ধু সঞ্জয়দের পরিচিত। ওই শনিবার হাফ ডে হতো, ওখানেই যেতাম। চিত্তদা, চিত্ত ভট্টাচার্য, তা উনি লিনও করতেন, কিন্তু লিনও করতেন না, সে পড়াশোনা করতেন। হম, পড়াশোনা করতেন। ওর এক সাবজেক্ট ছিলেন, তার নামটা ভুলে যাচ্ছি, তিনি হচ্ছেন সলিল চৌধুরীর শালা, মানিক সলিল চৌধুরীর, মানে সবিতা চৌধুরীর শালা, সবিতা চৌধুরীর ভাই আর কি, শালা। যাই হোক, উনি ফিল্মের সাথে যুক্ত ছিলেন। ওনার সাথে সাথে আমি কিভাবে লেখা হয় ইত্যাদি ইত্যাদি
আমার একটা ইন্টারেস্ট ছিল, আর এদিকে চিত্তদার লিনো। হ্যাঁ, তাছাড়া ওনার সাহিত্যের প্রতি ভীষণ রকমের ছিল। সারা ঘর, একটা ছোট্ট ঘর, মানে ইয়ে পর্যন্ত, সিলিং পর্যন্ত চারদিকে বই লিখে, আর দুটো বড় বড় এরকম বাক্স আছে সমস্ত এতে। তখন উনি অয়েল প্যাস্টেল না, ড্রাই প্যাস্টেলে কাজ করেন, ওই সবেতে একেবারে ভরা। ওইটা আমার খুব ভাবে, মানে চিত্তদা ভীষণভাবে ইন্সপায়ার করেছে। আমি পরে যখন লিনোতে ইলাস্ট্রেশন করতে আরম্ভ করলাম, তখন চিত্তদার প্রভাবটা ভীষণ ভাবে আমার কাছে এসেছিল। আর এদিকে এই মানিক এ করছে, ও স্ক্রিপ্ট লিখছে, তাহলে কিরকম ভাবে লেখা হয় দেখি, আমাকে বললো ইয়ে হবে। তখন আমি, মনে আছে, আহ ইয়ের বিমল করের খড়কুটো বইটা, এটা থেকে তো এ করা যায়। তখন ওইটা নিয়ে আমি আস্তে আস্তে বেশ খানিকটা করে লিখতে আরম্ভ করলাম, মানে ওই টেকনিকটা জানা। এটা এটা আমি পরে আসছি। যাই হোক, এইভাবে আহ 2-3 বছর আমি বোম্বেতে কাটাই। তা তারপর আপনি একদিন, কালিকতে আপনার কাজের ভালো লাগেনি, আপনার পছন্দ একঘেয়ে বলে আপনি চলে এলেন। আর মুম্বাইতে আপনি অ্যাড এজেন্সিতে সুযোগ পেলেন, প্রথমে টাইমসে ফ্রিল্যান্স করলেন, তার অ্যাড এজেন্সিতে। এখানে কতদিন ছিলেন অ্যাডে? 3 বছর মতন ওখানেই আছি। কোনো কোনো অসুবিধা, অন্য জায়গায় যাবারও চেষ্টা করিনি। ওই ওই মানে তখন, মানে কি বলবো, অ্যাম্বিশনটা আমার বোধহয় সরে আসছিল ওই জায়গা থেকে। আমার এ লাগেনি তখন, ওই একটু ফিল্মের দিকে ঝোঁক এসে গেছিল। তারপরে কলকাতা চলে এলেন। সেই এতে একদিন কলকাতা চলে এলাম। এসে প্রথমেই আহ অমৃতায়নে একটা আড্ডা হতো রাজবাড়ির মোড়ে। সেখানে আহ রমানাথ রায়, তারপরে সুনীল রানা, সুব্রত সেনগুপ্ত, পবিত্র মুখার্জি, আহ এদের একটা বেশ ভালো আড্ডা। ওই আড্ডায় আমি কিন্তু শুধু শ্রোতা। তখনকার যে ম্যাগাজিন গুলো বেরোতো, লিটল ম্যাগাজিন গুলো, সেগুলোর কাভার করার জন্য শুধু হয়তো একটা লেটারিং করা, কারণ অত পয়সা দেই দিতে, তো ছোট্ট একটা লেটারিং করে দেওয়া হলো, করতে হতো, যেটা ওই যে ব্লক করা হতো, আর সমস্ত ওইভাবে টাইপ কম্পোজ করে এতে কাভার হতো। তখন ওইখান থেকেই আমার আরম্ভ হলো জার্নিটা। সেটা হচ্ছে কাভার। লিনোতে যদি করি, লিনো নিয়ে কেটে আমি কি করলাম, ওই এর যা আমাদের ব্লকের যা থিকনেস, সেই থিকনেস মধ্যে ওটাকে পেস্ট করলাম। পেস্ট করে, ওইখানে একটা পেস্ট ছিল শ্রীধর পেস্ট বলে, ওই পেস্টটা মৃণাল সেন একবার ব্যবহার করেছিলেন কোন ছবি এতে। যাই হোক, ও ভদ্রলোক মানে আমাদের পাগলামিটা মেনে নিয়েছিল। হ্যাঁ, ওইভাবে বলা, এতে হবে এরকম ভাবে, আমি বললাম, করুন না। কয়েকবার প্রেশারটা বেশি পড়ে গেলে গেল লিডো ফেটে, আবার করে বসানো হলো এইভাবে। দেখ, এই করতে করতে বলরাম বসাকের আমি করলাম পিঁপড়ে হাতি। আচ্ছা যদিও প্রণবেশ দা, না আপনি তো বোম্বে থেকে চলে এলেন, কিন্তু আপনার এটা তো পেশা নয়, এই কাজগুলোর সঙ্গে অমৃতায়নে আড্ডা দিচ্ছেন লেখকদের সঙ্গে, তখন আপনি পেশা হিসেবে কি নিচ্ছেন? পেশা হিসেবে তখনও পর্যন্ত আমার কাছে কিছু আসেনি। আমার, মানে কি করব, ফিল্মে ওইভাবে থাকতে পারবো না, কারণ আমার কাছে তখন কোনো সেভাবে জমানো টাকা টাকা তো ছিলই না। না চাইলে কতদিন আমি ওই নাম, মানে এইভাবে কাটাতে পারি। এর মধ্যে আমি করিয়েছি, এই ফিল্মের এতে ঢুকার চেষ্টা করেছি। প্রথমত একবার সত্যজিতের কাছে গিয়েছি, তা একটা সোর্সে গিয়েছি, তা ওনাকে গিয়ে আমি ইয়ে দেখালাম, এরকম স্ক্রিপ্ট দেখালাম,
উনি তখন আমার মনে আছে রাজস্থান থেকে ফিরেছেন গোপী গায়েন বাঘা বাহিনীর অনেক কথাই হলো, উনি স্ক্রিপ্টটাও দেখালেন, তারপরে আমার স্ক্রিপ্ট দেখে বললেন না এইভাবে তো আমার একটু ট্রিটমেন্টও সঙ্গে ছিল, না এইভাবে স্ক্রিপ্ট লেখা যায় না, স্ক্রিপ্ট এইভাবে। তখন আরো বললেন আমার এবারে একটা বেরিয়েছে পোস্টমাস্টারের স্ক্রিন প্লে আছে ওই চলচ্চিত্র বলে একটা পত্রিকাতে, ওই এটা আপনি দেখুন কিভাবে সিকোয়েন্স গুলো প্রথমে ভাগ করুন, আর এটা আপনি যে করে শর্ট ডিভিশন করেছেন, শর্ট ডিভিশনে হয় না, আগে পুরো সিকোয়েন্স গুলোকে আলাদা আলাদা করে তারপরে বলে রেখে যান ওটা, আমি কয়েকদিন পরে আসবে। তা আমি কয়েকদিন পরে যথারীতি ফোন করলাম, বলে হ্যাঁ আসতে পারে, গিয়ে তখন আমাকে এইসব দেখিয়ে দিলেন। তা বললেন এতে আনলো অ্যাসিডেন্ট হিসেবে যদি আপনার সাথে এতে বা বলেন না এটা মানে ইউনিয়নের যদি পান তাহলে এক হতে পারে, নাহলে আপনি ওভাবে এই ইন্ডাস্ট্রিতে আসতে পারবেন না। ইন্ডাস্ট্রি আবার ওখানে তখন সেক্রেটারি হচ্ছে গিরিশ রঞ্জন, গিরিশ রঞ্জনের কাছে গেলাম, যা তা ব্যবহার এই এই পড়াশোনা থেকে এইগুলো হয় টয় নাকি ইত্যাদি ইত্যাদি, ও অনেক কিছু বললো। অবশ্য নিজে কিছুই করেননি, কিন্তু একটি মাত্র ছবি করেছিলেন, ভোজপুরি ছবি। এক কাজ করতে পারেন, আপনি অবজারভার হিসেবে ইন্ডোরে আপনি আসতে পারেন। আমার ওইখানে একটা ভুল হয়েছিল, আমি ওইটা অ্যাকসেপ্ট করলাম। পরে ইন্দোরের সঙ্গে মৃণাল সেনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, একটা যোগাযোগ হলো ইন্দোরের, তখন প্রথম কদম ফুল হচ্ছে, ওখানে আমি অবজার্ভার ছিল, মানে অবজার্ভার জাস্ট দেখা আর কিছু না, তখন মোটামুটি ইয়ে করি। কিন্তু একটা ব্যাপার যে ওই করে নিজের পয়সা করে ওইভাবে টেকা যায় না। এমন সময় আমাকে গিয়ে একজন খবর দিল এই পোর্ট ট্রাস্টে এ হচ্ছে, লোক নেবে, যা চলে যা, ওখানে তোর বন্ধুরাও আছে। আমি যথারীতি একদিন চলে গেলাম, কি কাজ দেখলাম, ক্লারিক্যালের কাজ, ওটার জন্য কোনো লাগে না, কোনো আর্টিস্টের প্রয়োজন আছে বলে মনে হয় না, একটু হাতের লেখাটা ভালো হলে চলে যায়, যাক চাকরিটা পেয়ে গেলাম। মানে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। আপনি একটু আগে বলছিলেন, এটা একটু সকলের জন্য ভালো করে জানা দরকার, যে সেই আমলেও সত্যজিৎ রায় বলছেন যে ইউনিয়নে না ঢুকতে পারলে তিনি চাইলেও আসা যাবে না। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মানে তখনও এই যে ইউনিয়নের কড়াকড়ি, মানে সত্যজিতের মতো ডিরেক্টর চাইলেও আসতে পারবেন না, ভীষণ আমাকে সেটা ঢুকতে দেবে না। তো সিপিটিতে তো আপনি রিটায়ারমেন্টও নিয়েছেন, সিপিটি থেকে দীর্ঘদিন সিপিটিতে কাজ করেছিলেন। তবে সিপিটি তে ওখানে কি করিস, আর্টিস্ট ক্লার্ক বলে দেবো, আর্টিস্ট ক্লার্ক, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস দেখে নিয়েছিলাম, ওই 10টা থেকে 5টা পর্যন্ত আমি এদের দেখতে পাচ্ছি, তারপরে যে এই সময়টা ওটা কিন্তু পুরো আমার, ওখানে কেউ ভাগ বসাবে না। আমি এই জিনিসটি এ করে তার মধ্যে তখন কাজ করতে পারবো। এবং কলকাতাতে থাকতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, কলকাতা থাকতে পারছি, নিজের গভর্নমেন্টে বুঝতে পারছি টাকাটা মোটামুটি ভদ্রস্থ, এই কোনো এ ছিল না। এই কি কাজ করতে হতো, আমার খুব কৌতূহল যে আরে ওটা কি, শিল্পী কি করবেন? কাজটা কি করে, কাজটা হচ্ছে স্যান্ডহেডস পর্যন্ত জাহাজগুলো আসতে পারে, হ্যাঁ যে কোনো জাহাজ, কিন্তু স্যান্ডহেডস থেকে যখন ক্যালকাটা পোর্টে আসবে তখন ক্যালকাটা পোর্টের আন্ডারে হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যান্ডহেডস থেকে এখানে আসা ক্যালকাটা পোর্টের আন্ডারে। তো পাইলট যা বলবে, পাইলটকে ধরে ওকে আসতে হবে, ওই পাইলট যে কোন রাস্তা দিয়ে আসবে, কোথায় কত জল, এই ডেপথ অফ ওয়াটার, ওইটাই দেখে দেখে আসবে। ওই যে স্যান্ডহেডস থেকে ক্যালকাটা পোর্ট ডক পর্যন্ত যে এটা আছে, রাস্তাটা আছে,
ওটার কোথায় কত রকম জল, প্রায় কোনো জায়গায় সপ্তাহে 2 বার, কোনো জায়গায় মানে সপ্তাহে 3 বার এরকম ভাবে হচ্ছে, জলটা মেপে নেওয়া হচ্ছে। আর ওইগুলো চ্যানেলটা করা আছে, আমরা ওইখানে ওইগুলো জলের রেটগুলো বসিয়ে দিচ্ছি কোথাও। ওইটা দেখে পাইলট জাহাজটাকে নিয়ে এসে ক্যালকাটা ডকে পৌঁছে, এইটাই কাজ। কিছু এরা শুধু কতগুলো সাউন্ডিং মানে ইয়ে নাম্বার ওইগুলো লিখে যেতে হতো, আর কিছু কাজের মধ্যে ওইটুকু ছিল। আমি অন্তত যেটা মানে আপনি মূলত এটা ভালো ভালো মানে মানে ভালো মাইনের একটা চাকরি হিসেবে আপনি বেছে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ, সময়টা আমি সময়টা রেকর্ড দিয়েছি, কিন্তু বাকি সময়টা তো আমার, ওই সময়টা তো আমার। ওখান থেকে আনন্দবাজার একটুখানি ক্যালকাটা পৌঁছতে টিফিনের সময় চলে গেল, ওখানে আনন্দবাজারে এতে চলে যেতাম। অবশ্য তার আগে ওই আড্ডাতে হঠাৎ একদিন ইয়ে অসিত অসিত পাল দিলাই, অসিত তখন আনন্দবাজারে কাজ করে, বললো আমি পুনম দত্তকে ডেকেছে, তুই যাবি তো? গেলাম। পুনম দা প্রথম, হ্যাঁ তুই, আচ্ছা প্রথম থেকেই তুই? তা কথা টথা বলে ঠিক আছে, আমি 2 দিন পরে ওকে ডেকে পাঠাবো, তুই আসবি। ঠিক আছে। তারপর একদিন ডেকে পাঠালো, তা একটা উপন্যাস দিল, আমার নাম টায়রা, ওই শৈলেন ঘোষের লেখা। ওটা কিন্তু লিনেতে করবি, করে এই। তারপরে দেখলাম একদিন আমাকে ডাকলো, আয় দেখে যা কি করেছি। দেখলাম আমার এটাকে ইমপ্রুভ করিয়েছেন, নিচে একটা মানে অর্নামেন্টাল ডিজাইন দিয়ে ওভার প্রিন্ট করে জিনিসটাকে অদ্ভুত রকম ভাবে দাগ করেছে। এটা আর ডাইরেক্টররা করতে পারে, সেটা আমার মাথায় তখন আসেনি। তারপর থেকে আমাকে আর ফিরে তাকাতে, এই পূর্ণেন্দু পূর্ণেন্দুদা বদ্রীর যেখানেই সঙ্গে গেছেন, যেখানেই গেছেন, আনন্দবাজার ছেড়েছেন যখন, প্রতিক্ষণে গেছেন, প্রতিক্ষণ থেকে আজকালে গেছেন, বা তখন আমি মানে ডেকেছি, চলে আসছি, মানে ফ্রিল্যান্স এই মানে আপনার খুব। প্রথম কাজ কোনটা? এটা তো তার আগে নিশ্চয়ই অনেক কাজ করেছেন, নাহলে পূর্ণেন্দু বদ্রীর চোখে পড়বেন কি করে? না না, পূর্ণেন্দু ওই যে বললাম পিঁপড়ে হাতি, বলরাম বসাকি পিঁপড়ে হাতি, ওর 8-10টা লিনোতে আমি করেছিলাম, ফুল পেজ ইলাস্ট্রেশন করেছি ওই লিনোতে, মানে ওই যে কাঠের সাথে পেস্ট করে প্রিন্ট করা, ওটা ইনসার্ট করতে হয়েছে আর কি, মানে একসাথে হয় ইনসার্ট করতে হয়েছে। শুধু কাভারটা লেটার পেসে কভার হয়েছে, এটা ঠিকই, কিন্তু বাকি ওইটে পুনন্দাকে খুব বে করেছে। ওটা কি এই থেকে কভার আমার মানে বলরাম বসাকের গল্পের বই, তার একটা পিঁপড়ে হাতি, পিঁপড়ে হাতি পিঁপড়ে হাতি, হ্যাঁ তার কভারও আপনি করেছিলেন? কভার করেছি, কিন্তু ওটা লেটার পেসে, এতে নয়, লিনোতে নয়। লিনো আর এ মিশিয়ে রমানাথ রায়ের বলার আছে, দুটো মিশিয়ে করেছি। তারপর রমনার বলার আছে, আরো কয়েকটা বই আহ দুটো মিশিয়ে মিশিয়ে করা হয়েছে আর কি। আর ওখানে থেকে একটা জিনিস হয়েছিল এই আড্ডাতে, তা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে ওদের তো ছোট জায়গা এইটুকু, তার মধ্যে আমাকে কাজ করতে হয়, ব্লক যেন বড় হয়ে যায় না, ব্লক বড় হলেই তার হয়ে যাবে, অনেক খরচা হয়ে যাবে, সেই জন্য মোটামুটি ছোট ব্লক, ছোট এ ওই ওইখান থেকে আমার বোধ হয় ক্যালিগ্রাফির দিকে একটা নজর এসেছিল, আর ওখানে ক্যালিগ্রাফি করতাম। মনে আছে একজনের জিরাফ একটা করেছিলাম, এই বর্গীয়সীটা লিখেছি রয়াকার, আর এই যে ফ, ওটাকে এইভাবে টেনে নিয়ে গিয়েছেন, মানে অনেক রয় আকারের পরে এটাকে টেনে নিয়ে একেবারে শেষ প্রান্তে ফটা করলাম। ফয়ের স্টার্টিং হয়েছিল রয়ের পরে, কিন্তু ফটা একেবারে শেষে এসে তৈরি হলো, কিন্তু আরম্ভ হলো এই রয়ের পরে। ওই জিরাফের গলাটার কথা ভেবে আমি ওই জিনিসটা করেছিলাম। আমার মানে ক্যালিগ্রাফি ওইখান থেকেই বোধহয়
এগোচ্ছে। আমার ক্যালিগ্রাফি করতে এখনো ভালো লাগে, এখনো এ হ্যাঁ, এবং সবকিছু করে। ক্যালিগ্রাফি প্রতি আপনার মতো এত বেশি ক্যালিগ্রাফি আমাদের এখানে কেউ কভারে করেন না। ক্যালিগ্রাফি মূলত কভারেই ব্যবহৃত হয়। এবং আপনি যেটা বললেন যে মূলত কিন্তু এর মধ্যে একটা আর্থিক ব্যাপার আছে। আর্থিক কারণ, বেশি খরচ করা যাবে না। এদের কাছে তো পয়সা পাই না, কিন্তু একটা কি হচ্ছে, ওরা একটা পাবলিসিটি দেয়, আর একটা হচ্ছে এই পরজোর একটা চা বা একটা বিয়ার খাওয়া হলো, এই আমাদের না, ছিল। আমি যেটা বলতে চাইছি যে তাদেরও অর্থের অভাব বলে তারা হ্যাঁ, না ক্যালিগ্রাফি মানে তাদের অল্প ছাপবে, সবাই, অল্প ছাপার জায়গায় অল্প হ্যাঁ কালি, মানে যে কারণে হ্যাঁ, ওই আর কি। তো আপনার যে ফিগারেটিভ এটা ড্রয়িং ঠিকই। এর প্রতি আপনার যে অনাগ্রহ ক্যালিগ্রাফির, এটাকে এই কারণেই, কারণ আপনার হ্যাঁ, ফিগারেটিভ ড্রয়িং খুব একটা দেখি না। আসলে আমি সত্যি কথা বলতে কি, মানে ওই লাইফ স্টাডি আমার সেরকম ভাবে করা নেই, আমি সেই জন্য অন্য টেকনিকে চলে যাই। ওই এটা আস্তে আস্তে হয়তো ডেভেলপ করেছে, কিন্তু এখন যে যে কজন আছে যেভাবে লাইফ স্টাডি করেছে, আমি সেভাবে সেটা করিনি। আমি ওই দিকটা খুব দুর্বল ছিলাম, এখনো হয়তো আছি। এই আমি প্রথমত কভার, আমি ন্যারেটিভ এর দিকে কখনো যাই না। সেটা অবশ্য ওই ফিগারেটিভে বা ন্যারেটিভের জন্য নয়। আমার মনে হয় বুক কভার মানে একটা সিকোয়েন্স নিয়ে বুক কভার হয় না, পুরো জিনিসটাকে তুলে আনা। আপনি 300 কথা একটা লিখলেন, তার যে মূল থিমটা সেইটাকে টেনে নিয়ে আসা, ওই জন্য কথা বলতে পারে। কি আমি আপনাকে একজনকে বইটা তুলে দেওয়া হলো, বইটা কি ব্লাড আগে আপনার চোখে যেন লাগে, জিনিসটা বুঝতে পারে এটা এই সাবজেক্ট, এর মধ্যে এই জিনিস আছে। যেভাবে ফিল্মে টাইটেল মিউজিকে একটা আগাম দিয়ে দেওয়া হয়, যেমন ঠিক সেই রকম মানে কভারকে আপনি সিম্বলিক করতে চাইছেন, আমি ন্যারেটিভ না এটা করে সিম্বলিক পাই। করতে চাইছেন। আর এটা অবশ্যই টাফ, কারণ আপনি 300 পাতায় লিখলেন আর আমাকে দেওয়া হলো, কিন্তু প্রথম দিকে কেন এখনো এ আছে, আহ একটা কোনো ঘটনাকে নিয়ে উপরে করলো, কিন্তু কামো তো একটা ঘটনা হয় না, পুরো বইটা একটা একটা মানে কি বলবো, একটা সিকোয়েন্স পুরো গল্পটাকে ধরছে না, হ্যাঁ, একটা পার্টকে ধরছে। আমি সত্যজিতের ফেলুদা সবগুলো ন্যারেটিভ কেন, অথচ তিনি কবিতার এগুলোতে কিভাবে এ করেছেন। পূর্ণেন্দুদাও তাই, কথা বলিয়েছেন, লেটারিংকে কথা বলিয়েছেন, আর সামান্য একটা মোটিভ দিয়ে এ করেছেন। তো এইভাবে একটা সিকোয়েন্স কখনো পুরো বইটার এ হতে পারে না। আচ্ছা, আপনার প্রণবেশ দা, আপনি হাফ টোনেরও ব্যবহার খুব একটা করেন না কেন? আরে হাফ টোনের ব্যবহারটা কেন, হাফ টোন করতে গেলে অনেক টাকা লাগে। আবার লাইন অ্যান্ড হাফ টোন যদি হয়, এটা কিন্তু বলে দিত, প্রকাশক বলে দিচ্ছে। আমি আর অবশ্য আমার লাইনেই এ ভালো ভালো লাগে, এটা ঠিকই, সলিড সলিড কিছু দিলাম, পেপার কাটিং অনেক পরে এসছি, সলিড কিছু দিলাম এই ইয়েতে, কিন্তু আগে হাফ টোনে অনেক অনেক, সেই জন্য প্রথমত এটা লাইনে হবে। আবার কোন কালার কালার শুধু তাই না, মিক্স কালার করে 3টে কালার নিয়ে যদি 4টে কালার করতে পারি, তাহলে তো আরো ভালো। এই মিক্স কালার মানে স্ক্রিন ভাঙা, এই সবগুলো ছিল, এখন ওটা তো নেই। এখন তো ডিজিটাল হয়ে যাওয়ার জন্য ওই ব্যাপারটাকে নিয়ে ভাবতে মানে হয়। আপনার যে ইউনিকনেস, যে মানে ক্যালিগ্রাফি বা ইত্যাদিতে হাফ টোন না করা, সবকিছুর মূলে কিন্তু দেখলে দেখা যাবে যে প্রকাশকদের খরচের সাশ্রয় করবার জন্য, টাকা হ্যাঁ সাশ্রয় হ্যাঁ করবার হ্যাঁ একটা হ্যাঁ, ভূমিকা থেকে গেছে। অবশ্যই সেটা সবাইকে করতে হবে, সবাইকেই করতে হয়। তাই প্রকাশকদের সাথে আমার যেটা বাদে সেটা হচ্ছে, আমার ডিজাইন নিয়ে আমি একটু স্পেস রাখতে চাই, সব জায়গায় একটু স্পেস ভালো হওয়া জরুরি। ইলাস্ট্রেশনও যেমন করতাম, কভারেও তাই। আর
আমার মনে আছে একটা মজার ব্যাপার ঘটেছিল, বোধহয় জেন গল্পের একটা কভার করেছিলাম, বিতোষকের লেখা। আমি নাম বলবো না প্রকাশ করে, যাই হোক আমি একটুখানি কাজ করেছিলাম তার দিকে একটুখানি কাজ। তা আমাকে রেমুনারেশন দেওয়ার সময় বললো, প্রবেশ দা আপনি তো এইটুকু কাজ করেছেন, ব্যাপারটার এইটুকু কাজ করেছেন, আপনাকে না আমি পুরো টাকা দিচ্ছি না, এটা হ্যাঁ ঠিক আছে তাই দিও। এই হচ্ছে আমাদের কলেজ স্ট্রিট কিন্তু। মানে স্পেস, আপনি স্পেস কে কাছে লাগিয়ে নতুন কিছু করলে। হ্যাঁ ওইটাই পুরো ওই যে জড়িয়ে কাজ করতাম, তাহলে থাকলো। যেহেতু আমি ওইটুকু কাজ করেছি একটা কোনা, সেই জন্য আমার রেমুনারেশনটাও অনেক কমে গেল। হ্যাঁ, আপনার প্রণবেশ দা, আপনার এইটা ইদানিংকার কাজ যা দেখেছি যেটুকু, আপনার ইদানিংকার যেসব কাজ দেখেছি, এবং তার মধ্যে আমার নিজেরও আমার বলতে ভালো লাগছে, আমারও বেশ কয়েকটা বইয়ের কভার আপনি করেছেন, সবকটাতেই প্রায় আমি দেখছি পেপার কাটিং। আপনি পেপার কাটিং থেকে সেখান থেকে পেপার কাটিং এর প্রতি আপনার আগ্রহ কবে থেকে হলো, এবং এর সুবিধে বা অসুবিধে? প্রথমত বলে পেপারটি কিভাবে এলো, কলেজে থাকতে থাকতে পোল্যান্ড বলে একটা পত্রিকা দেখতাম। তখন আমরা ফ্রি স্কুল স্ট্রিট থেকে প্রচুর বই কিনতাম সেদ্ধ, অনেক কম পয়সায় পাওয়া যেত। তখন কলেজ স্ট্রিটের দিকে অতখানি তখন আমাদের ছিল ফ্রি স্কুল স্ট্রিটে ওই ইংরেজি বইগুলোর দিকে নজর, ওখানে সেদ্ধরে বই পাওয়া যেত। হ্যাঁ, যাই হোক ওখানে পোল্যান্ড বলে একটা পত্রিকা পেলাম, তাতে প্রথম আমার এই পেপার কাটিং এর কাজ দেখলাম। অবশ্য সেই সময় কাজটা অনেক ভেতরেই হয়তো ছিল, কিন্তু কোনো একদিন তখন কলেজ স্ট্রিটে মোটামুটি আহ, চলে এসেছি কাজ করি বেঙ্গলে। বিশেষ করে বেঙ্গলে তখন প্রচুর বই হতো। ময়ূক আমার বন্ধু হয়ে গিয়েছিল, ময়ূক বসু, মনোজ বসু ছোট ছিল। হ্যাঁ, একদিন হঠাৎ ময়ূক এসে পৌঁছলো, এই কাভারটা করে দিতে হবে খুব তাড়াতাড়ি। আমি পরশুদিন বাড়ি যাব, আমার না ও সব হবে না, পরে যাবেন না আপনি, এটা করুন। কি করবো, তখন নিউ আলিপুরে থাকি, কি করা যায়। তখন মনে পড়লো আরে পেপার কাটিং পারবে, সঙ্গে সঙ্গে কাগজ কিনে আনলাম, তাও সেটা মার্বেল পেপার, ব্ল্যাক মার্বেল পেপার। ওই কেটে প্রথম বইটা করলাম জার্মান রূপকথা নিয়ার বটে দেখছি। ওই প্রথম কাজ আমার পেঁপের হাতে, যেমন ফার্স্ট রিনোর কাজ, আর জার্মান রূপকথা হচ্ছে প্রথম পেপার কাটিং। এটা কত সাল নাগাদ? এটা বোধ হয় 70 পরে, 70 পরে হবে, আমি ঠিক এটা বলতে পারছি না, বইটা দেখে বলতে হবে। তা এটাতেও পূর্ণানন্দ বলে, বাবা বেশ করেছিস তো, কিভাবে করিস রে? ঠিক আছে। এর মধ্যে একটা এতে এক্সিবিশন ওয়ার্কশপ হলো দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে। সেই ওয়ার্কশপে আমি এই ছিলাম, আর মাখন বাবু, পূর্ণেন্দু পত্রী, এরা আমাদের সুপারভাইজ করতেন। পূর্ণেন্দু বেলায় তুই কিসে কাজ করবি? বলে হ্যাঁ ঠিক আছে, তুই কি করিস আমি দেখবো। বসে বসে পূর্ণেন্দু আমার পাশে বসে বসে কাজটা প্রথমে দেখলে কিভাবে কি করি ইত্যাদি। আমার কাছে কোনো ব্রাশ টাশ নেই, শুধু কিছু ব্ল্যাক পেপার, আর আমার মনে আছে পাঞ্চিং মেশিন, তাতে ওই পাঞ্চ করে গোল 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 গোল। আমাদের সাবজেক্টটা ছিল স্টোরি অফ ব্লাড। আমার মনে আছে ওইগুলো লাল করে আমি পাঞ্চিং মেশিন দিয়ে রেড বের করেছিলাম, রক্ত, লাল রক্তের ফোঁটা বের করিয়েছিলাম ওইভাবে। যদিও ফোঁটা এরকম হয়, কিন্তু আমি গোল 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 করে ওই ওই জিনিসটা দেখিয়েছি। এরপরে পুনন্দা
করলো রাম রাবণের ছড়া, নিজে পেপার কাটিং করলো, আর যুধাজিৎ আর সুব্রত চৌধুরী দুজনকে তোরা তোদের টেকনিকে কর, আমি এই টেকনিকে, তিনজনে তিনটে টেকনিকে। সুব্রত চৌধুরী বা যুধাজিৎ তারা পেপার কাটিং করছেন না, পেপারে ওরা ওরা পেপার কাটে, ওরা লাইন ওরা সুব্রত লাইন ড্রয়িং চৌধুরী করছেন। যুধাজিৎ ড্রয়িং এ খুবই খুবই ভালো। ওর লাইনে বা ব্রাশে, ইয়ে পেনে বা ব্রাশে খুবই ভালো কাজ করে। মানে ওই ফিগার ড্রয়িংটা ভীষণ রকম ভাবে ওদের কাছে, যেটা আমার কতকারই পেয়েছি, ওরা কিন্তু অনেক। আর একটা কথা এই সময় বলে রাখি, এই ড্রয়িং এর ব্যাপারে এটা কিন্তু লাস্ট জেনারেশন, এরা চলে যাবার পরে একদিন যদি সুব্রত, কৃষ্ণেন্দু, এরা যুধাজিৎ, এরা যদি দিন যাবে, তো তখন এই জিনিসটা থাকবে। এখন যেভাবে ডিজিটাল এসে ওরা ড্রয়িংটাকে একেবারে শেষ করে দিয়েছে, সেরকম ভাবে ক্যালিগ্রাফিও থাকবে। এমনি তো ক্যালিগ্রাফি এখন পাওয়া যায় না, ক্যালিগ্রাফি কেউ করে না, কিন্তু আমি বুঝতে পারি না কেন ক্যালিগ্রাফি সব ওই ডিটিপি। ওই পূর্ণ আর একটা জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন, সেটা হচ্ছে বইয়ের নামটা যে কোনো ভাবে বড় করা, আর লেখকের নামটা সবসময় এই 36 পয়েন্টে লেখকের নাম আনা। এটা কিন্তু আমরা সবাই অজান্তে বইয়ের নামটা বেশ বড় করলাম, যে কোনো ভাবেই বড়, হয়তো এনলার্জ করে 50 পয়েন্টে নিয়ে চলে গেলাম বা ক্যালিগ্রাফি করলাম, কিন্তু লেখকের নামটা 36 পয়েন্টে আমরা নিয়ে এলাম। এটা কিন্তু কোনো মূল। আমাদের এই যুক্তাক্ষর গুলো সুন্দর দেখতে, এইগুলো কেন যে সরলীকরণ করার হলো, আমি একেবারেই পক্ষপাতী নই। কি সুন্দর, কত মানে যুক্তাক্ষর, এটা ঠিকই অনেক বেশি আমাদের, ইংরেজি কম বলে এতগুলো ফন্ট আছে, কিন্তু বাংলা ফ্রন্ট কথা আছে বলতে, বাংলাদেশে অবশ্য অনেক বেশি ফ্রন্ট তৈরি করে ফেলেছে এর মধ্যে। এর কারণটা হচ্ছে যে সময় লাগে এতে একটা ফ্রন্ট তৈরি করতে, সেই সময়টা আমরা যারা করতে পারতেন, যেমন সত্যজিৎ রায়, পূর্ণেন্দু কর্তী, সত্যজিৎ তিনটে ইংরেজি করেছেন, কিন্তু একটা বাংলা ফ্রন্ট তৈরি করেননি। পূর্ণেন্দু তাই। এই ডিজিটাল এটা যদি আর কয়েক বছর আসতো, ওরা সময় পেত, তাহলে হয়তো আমরা আরো কিছু ফর্ম তৈরি করতে পারতাম, এদের কাছ থেকে পেতে পারতাম। সেটা হয়নি, অন্তত 10 বছর। নাহলে এত সময় যায় ওইরকম ভাবে করতে গিয়ে, একটা ফর্ম তৈরি করতে। আর আমাদের তো এতগুলো বর্ণ, তারপরে যুক্ত বর্ণ আছে, সেগুলোকে করা খুবই। প্রণবেশ দা, এবার আমি দু একটা মানে আপনার অভিযোগ আকারে দু একটা কথা বলি, প্রশ্ন করি। আপনি এখন মোটামুটি সকলেই আমরা ডিজিটাল এবং কাজকর্ম দেখলে দেখা যায় কলেজ স্ট্রিট বই বাজারে যে অধিকাংশই ডিজিটাল ডিজিটালকে ব্যবহার করেন, ডিজিটাল যে মেকানিজমকে ব্যবহার করেন। কিন্তু আপনি এখনো এটাকে খুব সচেতন ভাবে এইটাকে এড়িয়ে হ্যাঁ, যান, যেটা সনাতন সচেতন ভাবেই করি। তবে আমি কিছু কিছু সাহায্য তো নিই, যেমন একটা কালার ঠিক পছন্দ হলো, এই কালারটা ঠিক হচ্ছে না, একটু করো তো দেখি, কালারটা এত পার্সেন্টেজ গুলো মেশাও, দেখি কি কি হয়, দেখি। এইসবগুলো আমি করি, এসবগুলো করি। এবার আপনাকে যদি জানতে চাই আপনার কাছে, একটু আগে আপনি বলেছিলেন ডিজিটাল এই সময়টা সম্পর্কে, বা এই কাজ যে ক্যালিগ্রাফি তুলে দিচ্ছে, অনেক কিছুই নষ্ট করে দিচ্ছে। তো এই শিল্প, বিশেষ করে প্রচ্ছদ এবং অলংকরণের ক্ষেত্রে এই ডিজিটাল এই ব্যাপারটা অলংকরণ আর প্রচ্ছদের ক্ষেত্রে কতটা ক্ষতি করেছে বা কিভাবে ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। শোন, কম্পিউটার, আমি অস্বীকার করবো না, কম্পিউটার অনেক, কম্পিউটার আমার ভালো বন্ধু। হ্যাঁ, আমি ওকে যা বলবো তাই করবে, কিন্তু আমার বলার বাইরেও কিচ্ছু করবে না। এখন হচ্ছে আমি ওটাকে কিভাবে চালনা করব, সেই চালনা করাটা সবচেয়ে বেশি প্রয়োজন।
কারণ ওর তো ব্রেন নেই, আমি যা বলবো ও করে দেবে, তার বেশি কখনো করবে না। এইটাই তো নষ্ট করেই দিচ্ছে এরা। তো ওই সমস্ত একটু কিছু করলে একটা জিনিস তৈরি হয়ে গেল, টুক করে এই ডিটিপি নিয়ে বসিয়ে দিল, বাস বুক কভার হয়ে গেল। রোডে এটা চলছে, তো সবাই এখন বুক কভার করে, প্রকাশকরাও এ করে নিচ্ছে, দরকার হলে কালার পাল্টিয়ে দিচ্ছে, এ সমস্ত তো আছে। কেন এই কালারটা দিলাম সেটাও তো ভাববার দরকার ছিল, সেটা ভাবলো না। হ্যাঁ, এটা হাতে আছে, করে দিল। কম্পোজিশন একটা সাজানোর জন্য একটু আলো হওয়ার তো দরকার, সে যতখানি পারলো ততখানি ঠেসে দিয়ে দিল, যেন হাসফাস করছে, বেরোতে পারছে না, এরকম অবস্থা। এই জিনিসটা হয়েছে ওই নামটা কি, সিমর, আরে পরম পুরুষ না ইয়ের, ও আচ্ছা, অচিন্ত অচিন্ত সেনগুপ্ত। অচিন্ত সেনগুপ্ত না, আরে রাত, এই না বয়স হয়ে গেছে না, এই বেগুলো পুরো দেখতে পাচ্ছি আসছে না। যখন এটা উঠে গেল, কপিরাইট উঠে গেল, আচ্ছা, তখন যে যা পারলো করলো একটা পাতায়, হ্যাঁ ঠেসে এ দিয়ে দিল, মানে মানে পড়া যাবে না এমন এ করলো, টাইপ ছোট করে দিল, করলো কি পাতাটা 100 জায়গায় 70-এ চলে এলো। এমনি তো চলে আসে, কারণ লেটার স্পেসে, আর লেটার প্রেসে বলছি, টাইপের আর এতে অনেক তফাৎ হয়ে যায়। এই 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 ক্ষতিটা করে দিয়েছে। আচ্ছা, এটা কি শিল্পীর ইউনিকনেস কে নষ্ট করেছে? মানে আমি বলতে চাইছি, এটাও আপনার আপনার কাজ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিযোগ বলতে পারেন। আপনার 5-7টা কাজ দেখবার পরে পরবর্তী কাজ শিল্পীর নাম দেখবার দরকার হয় না, আমরা দেখেই বুঝতে পারি এটা প্রণবেশদার করা। এটা কি এটা কি ইউনিকনেস বলবেন নাকি একঘেয়েমি বলবেন? শোনো, অন্য এতে যাই, আমার ছেলে বা আমার মেয়ে তাতে একটু না একটু কোনো এতে তার বুদ্ধি প্রকাশ পাবে, সে কাজেই হোক বা কিন্তু কিংবা এতেই হোক, মানে চেহারাই হোক, কিছু না কিছু পেয়ে যায়, সেই রকমই ব্যাপার, কিছু না, এগুলো হবেই। আর এখন নিজস্বতা হয়তো এটা, যেমন সত্যজিৎকে নিয়ে আমরা তো পুনন্দপত্তি আর সত্যজিৎ এই দুজনকেই আমরা সবসময় মাথার উপর রাখি না, ওদের ওদের কাজ দেখি, ওদের কি কি কিভাবে করছেন, এগুলো হবে। এবার এটা আমরা চলে আসি আপনার ইলাস্ট্রেশন। আপনি প্রচুর করেছেন। ইলাস্ট্রেশন কি কি আপনি এটা আর্ট ওয়ার্ক হিসেবে দেখবেন আলাদা করে, নাকি যে এটা স্পেসিফিক লিটারেরি প্রবলেম তার একটা ভিজুয়াল আনসার হিসেবে দেখবেন? ইলাস্ট্রেশন মানে কনসেপ্ট, কনসেপ্ট আপনি যেটা লিখেছেন, আমি সেটা ছবি আঁকতে যাব কেন, কেন ছবি আঁকতে, আপনি কি ঠিক মতন বোঝাতে পারেননি, আমি কি আপনার হয়ে বুঝিয়ে দেবো, তা তো নয়। আপনার দেখে আমি কিছু টিকা টিপ্পণী যোগ করতে পারি, বা ওইটা দেখে আর একটা এতে চলে যেতে পারি। আমি অন্তত ইলাস্ট্রেশন সম্পর্কে এইটুকু ভাবি, কারণ একেবারে অনুবাদ করবো কিসের জন্য, সেটা কি লেখকের কোনো দুর্বলতা আছে যেটা লেখক ঠিক বোঝাতে পারেননি, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো, তা তো নয়, তা হওয়া উচিত না। সেই জন্য ওটাকে আবর্তন করে, অবশ্য একেবারে ছেড়ে যাওয়া যাবে না, একটা লিঙ্ক রেখে, যেমন আমি বলছি, আমি বেশ কিছু কিন্তু তারা অভিযোগই এনেছে আমার কাছে, যেমন একটা গল্প ছিল যে একটি মা আর তার ছোট
বিভিন্ন স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছে বুক ফেয়ারে, কোন বইটা নিবি, বিভিন্ন স্টলে, এখানে ইংরেজি দেখছে, ওখানে হিন্দি দেখছে, ইত্যাদি ইত্যাদি। অনেক স্টল ঘুরে টুরে শেষ পর্যন্ত একটা বাংলা স্টলে গিয়ে বই ও নিয়ে নিল বাংলা। এইখানে আমার ইলাস্ট্রেশনটা হয়েছিল কি, যে মাদার অ্যান্ড চাইল্ড, মার কোলে ছেলেটি, মানে ও এইটাই আবার সেই তার জন্মভূমিতে ফিরে আসছে। এইরকম ভাবে আমি তারপর ওর নামটা কি, এমএলএ হয়েছেন, অনেক অনুবাদ অনুবাদ হয়েছে ওর না, কোথাকার এমএলএ? মহাশ্বেতা ওকে প্রথমে করলেন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। যাকে ওর একটা, দলিত একাডেমির যিনি এখন। হ্যাঁ হ্যাঁ দলিত, দলিত। হ্যাঁ এই হ্যাঁ এতে হ্যাঁ। উনি লিখেছেন, আমি একটা জায়গায় কাজ করতাম, সেখানে 150 জনের রান্না করতে হতো আমাকে। হম আর একটা, আর আর কেউ আমার হেড ছিল না, আমাকে 150 জনের রান্না করতে হতো। তারপরে আমি যেটুকু সময় পেতাম লিখতে লিখতে ইত্যাদি ইত্যাদি। আমি এটাকে সত্যি বলে মনে করিনি। সেই জন্য আমি যখন এটা করলাম, তখন 5-7টা উনুন বসিয়েছিলাম, হ্যাঁ, তার উপরে কড়া। আর উনি, এটাই হচ্ছে আমার ওনার সম্পর্কে কিছু, কারণ উনি মিথ্যে কথা বলেছেন। কোনো সম্ভব নাকি একটা 150 জনের রান্না করছেন অথচ কোনো হেল্পিং হ্যান্ড নেই। আবার একটা উম, কার ভুল শব্দটাকে ভুল ভাবে লিখেছিলাম, হ্যাঁ। ওরা কি করলো, বোধহয় ভাবলো আমি ওদের ভুল করেছি, ওইটা জড়িয়ে দিল। আমি ভয় দিল ওই করেছিল ওটাকে, ও বুঝতে পারলো না, ওটাকে জড়িয়ে দিল। এই 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 ঘটনাও ঘটেছে। আবার আরেকটা ইলাস্ট্রেশনের কথা আমার ভীষণ ভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে কোন এক গ্রামে একটা ডাকাতি হয়েছে। রিপোর্টাররা আসছে, বিভিন্ন রকম খবরাখবর নিচ্ছে, এটা ইত্যাদি। ওই আস্তে আস্তে ওই ঘটনাটা ক্রমশ মানে রং দিতে আরম্ভ করেছে। এমন সময় শুনলো, তখন আসবে, টিভি লোক আসবে, তখন ওরা কি করলো, বিশেষ করে মেয়েরা জামা কাপড় কি পরবে, কি ইত্যাদি ঠিক করে নিচ্ছে, তারপরে কে কি বলবে, কি সেই এই জিনিসটা চলে আসছে। আমি ওইখানে করেছিলাম, আমি ওই কতগুলো আয়না বসিয়ে দিয়েছিলাম। ওই গ্রামের দিকে খুব ব্যবহার হয়, আয়না বসিয়ে দিয়েছিলাম। তার এতে এই যে যেহেতু টিভি আসছে, ভিজুয়াল আর্ট, সেখানে এর জন্য তাদের আলাদা এবং নার্সিসিজম যে ব্যাপারটা আমার এখানে মনে হলো, যে পুরো পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গিয়ে একটা নার্সিসিজমের ব্যাপার চলে এলো। এইভাবে আমি জিনিসগুলো দেখবার চেষ্টা করি। মানে অলঙ্করণকে আপনি এইভাবেই দেখতে চান। আমরা এবার, হ্যাঁ আচ্ছা, আপনি অবশ্যই, প্রণবেশ দা কার্টুন কখনো করেছেন, এঁকেছেন, বা কার্টুন সম্পর্কে একেবারে আপনার বক্তব্য? একেবারে একেবারেই না। আমি আমি ওটা পারি না, করতে পারি না আমি আপনি শিশু ওটাতে। কিশোরদের নিয়ে প্রচুর আলাদা করে কাজ করেন, এবং আমি অনেককেই বলতে শুনেছি যে আপনি যখন ছোটদের জন্য কাজ করেন, অলংকরণ করেন শিশু কিশোর, আপনি একদম বদলে যান, একেবারে হারিয়ে যান তাদের মধ্যে। এবং আমি আপনার সেরকম মানে দুটো কাজকে আলাদা করা যায়, আপনার ছোটদের জন্য কাজ এবং না, বড়দের জন্য আমার আলাদা করা যায়। মোটামুটি হচ্ছে কি, ছোট বড় কোনো কিছু নয়, আমি শুধু ছোটদের জন্য সেক্স অ্যান্ড ভায়োলেন্স এই দুটোকে একেবারে অফ করে দিতে চাই। এই দুটোকে অফ করে, যেমন এতেও হাসি খুশির ওই পেট ফেটে যাওয়া ভীষণ খারাপ লাগে আমার। অখারা ধরনের ছেলে, একজনের পেট ফেটে যাচ্ছে, এই এই
জিনিস তখনকার দিনে আমি যখন পড়েছি তখন পরে যখন ভেবেছি আরে এই ধরনের একটা ভায়োলেন্স, পেট ফেটে একজনের মৃত্যু হচ্ছে, খুব খারাপ। এখানে এই জিনিসটা যেন চলে না, কিন্তু একসময় গ্রহণ করেছি এটাকে। আপনি প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটো কাজ করেন, এবার আমরা খুব স্পেসিফিক ভাবে একটু জানতে চাই এই দুটোর মধ্যে কোন কাজটা করতে আপনার বেশি ভালো লাগে? প্রচ্ছদ, প্রচ্ছদ। আচ্ছা প্রণবেশ দা, প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই দেখবেন আপনাকে আপনি করছেন সম্পাদক, প্রকাশক এবং লেখকের মর্জি অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, অনুরোধ অনুযায়ী, যাই বলি না, এবং এবং তাদের সাহিত্যকে ভিত্তি করে। এটাতে কি মৌলিক যে একটা শিল্প সৃষ্টির সেই আনন্দটা পাওয়া যায় না? না, এইটা ঘটে কখন, যখন প্রথম আসি তখন তার মানে ইনস্ট্রাকশন, এটা করবেন না, ওটা করবেন না, এটাই ওই কিছুদিন পরে যখন এ হয়ে গেল, মানে অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী বলুক, তখন আর এইগুলো করতো না। তবে এখনো কয়েক জায়গায় আমি কাজ করতাম, কাজ আর করি না। যখন দেখলাম ওরা রং পাল্টিয়েছে বা আমার ওই লেটারিং এদিক ওদিক করেছে, এদের কাজ আর করতে, এটা এখনো এখনো আছে। এই এই মানে এই আপনি এই এইগুলো জায়গাটায় এই কম্প্রোমাইজ করতে চান না? এই ডিজিটাল এর জন্য ওই সুবিধাগুলো হয়েছে, খুব সহজেই এদিক ওদিক করতে পারে। আর এখন কভার করা যে কোনো কেউ করতে পারে, তো একটা কিছু করলো করে বসিয়ে দিল, ক্যালিগ্রাফি করতে পারবে না, কিন্তু এরকম বসিয়ে দিয়ে একটা কভার তৈরি হয়ে গেল, তো হয়, কিন্তু আর হচ্ছে। আপনি কখনো এমনি মৌলিক মানে এর বাইরে, প্রচ্ছদ অলঙ্করণের বাইরে আপনি নিজের মনে হয়েছে একটা কিছু আঁকলাম, এরকম করেছেন? না, আমার সেটা হয়নি, কিন্তু আমার ওই পেন্টিং জাতীয় জিনিস অনেকে বলেছে কেন আপনি করেন না, কি জানি, আমাকে ঠিক এটা কাহিনী আমার মনে হচ্ছে বুক কভার এর মধ্যে অনেক কিছু করবার আছে, এটাতেই ওই আপনি শুধু আঁকা নন, আপনি প্রচুর এই এই ধরনের প্রবন্ধ লিখেছেন প্রচুর, এবং ধারাবাহিক লিখেছেন, লিখছেন। তো আপনার এই প্রবন্ধ লিখতে আসা অবশ্যই প্রবন্ধের বিষয় এটা এটা আহ, আহ, কোন সময় প্রয়োজনে থেকে? আসতে হয়েছে, কারণ আমাদের এই ইলাস্ট্রেটর বা কভার ডিজাইনার দিয়ে অনেকে তো আর্টিস্ট বলেই ভাবে না। হুম, তা এদের সম্পর্কে কিছু জানে না, কেউ কোনো খবরই রাখে না। আমার এই হচ্ছে এদের সম্পর্কে, যেমন আমি প্রথমে আমার আমার নিজের এক্সিবিশন করেছি। হুম, আমি 3বার এক্সিবিশন করেছি আহ, আমার কাজকর্ম নিয়ে, দেখেছি অনেকে এসছে, ভালো খারাপ যাই হোক এসেছে। এইগুলো জন্য আমার প্রথমে এ হলো যে আমাদের নিজেদের একটা অস্তিত্বকে জানান দেওয়া। হ্যাঁ, সেই এতে আমার এই আমি শুধু দেখবেন ইলাস্ট্রেটারদের উপরে লিখি, কভার ডিজাইনারদের উপর লিখি, কোনো পেন্টারের দিকে আমি কিন্তু কখনো হাত বাড়াইনি। কেউ যেমন পরিতোষ সেন কাজ করেছে খুব সুন্দর। পরিতোষ সেন একসময় আমার মাস্টারমশাই ছিলেন, যখন আমাদের 4th ইয়ারে যাদবপুর স্কুল অফ পেন্টিং টেকনোলজিতে গিয়ে করতো কিভাবে একটা রিপ্রোডাকশন হয়, আমাদের কয়েক মাস ক্লাস করতে হতো। সেখানে পরিতোষ সেন আমাদের দেখিয়েছিলেন, আর প্রথম অফসেট মেশিন দেখা আমার ওখানে পরিতোষ সেন দেখিয়েছেন কিভাবে, বেশ ভালো রকম ভাবে। ওইটা একটা খুব বড় শিক্ষা ছিল আমাদের কাছে। এখনো আপনি রেগুলার গবেষণার মধ্যে থাকেন, ধারাবাহিক প্রবন্ধ লিখছেন। তো আপনার কোনো হ্যাঁ, প্রবন্ধ সংকলন আছে? না, ওটা আমার কাজ না। কেউ যদি মনে করে ওটা নিয়ে আমি এ করছি, বিশেষ করে যাদের নাম একেবারে পাওয়া যায় না, যেমন চৈতন্যদেব চট্টোপাধ্যায়, এই ভদ্রলোক সম্পর্কে কেউ কোনো আগ্রহী নয়। হ্যাঁ, দাশরথী পাল এবারে বেরোবে দেখবেন, এতে দাশরথী পাল সম্পর্কে কেউ কোনো খবর রাখে না, অথচ কি সুন্দর কাজ করে।
হ্যাঁ মানে আড়ালে যারা চলে গেছেন, যেসব শিল্পীরা চলে হ্যাঁ যাচ্ছেন হ্যাঁ অথচ হ্যাঁ হ্যাঁ আলোকিত হ্যাঁ হ্যাঁ হচ্ছেন আমি না, আমি আমি তাদের 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 দিকে আপনি নানান ভাবে আলোকিত করেছেন। হ্যাঁ, এবং আমি এটা আমি সম্ভব হয়েছে নিরন্তর গবেষণার মধ্যে থাকার জন্য। হ্যাঁ, এই সূত্রে হ্যাঁ, আমার 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 ব্যক্তিগতভাবে আমার ফার্স্ট টাইমস হচ্ছে বই ঘাটা। আমার প্রচুর পুরনো দেশ পত্রিকা এতে পুরনো বইতে ভরা আমার, মানে নিজে হচ্ছে পুরনো বই এতে কারা। আমার ওটা একটা ফার্স্ট টাইম আমার পুরনো এগুলো এতে দেখা আমার ভীষণ ভালো লাগে এটা। আমি সেই জন্য কখনো নিজেকে একা বলে ভাবি না, সবসময় এর মধ্যে থাকি, এই বইয়ের মধ্যে। হ্যাঁ, পড়ি বলবো না, কিন্তু যখন যেটা প্রয়োজন সেটা পড়ি। হ্যাঁ, অনেক বই আছে। অনেকে জিজ্ঞেস করে এত পড়েছেন, আমি বলি, না এত পড়িনি। যখন যেটা দরকার লাগে সে বেদ বলুন উপনিষদ বলুন সবকিছুই আমার কাছে আছে, তখন সেটা থেকে একটু বের করা হলো, ওইটুকু জেনে নিলাম। এই এই প্রসঙ্গে যেহেতু আপনি এটার সঙ্গে মানে এতটা আহ, আমার বই সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাকেই করাটাই ঠিক হবে। প্রথম কথা হচ্ছে, প্রচ্ছদ প্রথম যখন বই ছাপা শুরু হলো শ্রীরামপুরে, আমি বাংলার কথা বলছি, তখন তো বইয়ের কভার সেভাবে ছিল না। প্রিন্টার্স লাইনটাকেই তো বা কখনো টাইটেল পেজটাকে তুলে দেওয়া হতো। প্রথম প্রচ্ছদওয়ালা বই কোনটা? এইটা ঠিক প্রচ্ছদ, সবগুলোই প্রচ্ছদ, একটা লেখা থাকলেও প্রচ্ছদ, কিন্তু আপনি বলছেন সোকল প্রচ্ছদ, হ্যাঁ, সেইটা ঠিক বলা যায় না ওটাকে। কারণ বটতলা যে সমস্ত কাজ করেছে হয়তো আপনার রুচিতে আটকাতে পারে, কিন্তু ওরা কি কি দরদ নিয়ে কাজ করেছে ভাবতে পারবেন না। ওখান থেকে কত কি আছে। মানে একটা বই পেয়েছি, প্রভাত মুখোপাধ্যায়ের একটা বই, তাতে এমবস করা, মধ্যিখানে একটা সার্কেল ইয়ে আছে, সেইটে কাঁচি দিয়ে কেটেছে, কেটে একটা হাফ টোনে পেস্ট করেছে। তারপরেও আছে নিচে আর একটা গোল আছে, সেটাকে, সেটা হচ্ছে লেখকের ছবি, মানে সেই 1922-23 সালে প্রভাত মুখার্জির ছবি কেটে ওখানে লাগানো হয়েছে। আগে এমবস করে করে নিয়েছে সমস্ত। দুটো স্পেস ফাঁকা ছিল, একটা হচ্ছে এরম সেখানে একটা ছবি দেওয়া হয়েছে, আর নিচে লেখকের ছবি, লেখকের ছবি দিয়ে সেই সময় এটা পেস্ট করা হয়েছে। ভাবতে পারেন এটা। এখন আমরা একটা ডিজাইন করতে গেলে চারদিকে স্পেস রাখি না, কারণ আমি জানি বাইন্ডাররা কখনো ওইটা এ করবে না, সে এদিক ওদিক হবেই। কিন্তু তখন ওরা দেখুন ওই রকম ভাবে স্পেস ইয়ে করে রেখে পেস্ট করেছে, এটা তো ভাবা যায় না। প্রচ্ছদের প্রয়োজনীয়তা কতটা বলে আপনি মনে করেন? ওদের প্রয়োজনীয়তা দেখুন, এখন সবার হাতে সময়ের ব্যাপার। একটা বই দেখলাম, বইটা কি আছে, বইটা কি আছে, যদিও ব্লাড একটা হিটস দেওয়া হয়, তাহলেও ফার্স্ট হচ্ছে আমি কি বই নেব, আমি কি বই পড়তে যাচ্ছি, সেটা কিন্তু প্রথমে জানান দেওয়ার, এটা আমরা করি, আমাদের করা উচিত। আপনি 300 পাতা একটা লিখলেন, সেইটা থেকে আমাকে বের করতে হবে জিস্ট কোনটা একটা এমন যেটা রিপ্রেজেন্ট করবে পুরো বইটাকে, সেটা আপনাকে সেই জন্য বইটা পড়ার দরকার। এটা অনেক হয়েছে যে বইয়ের সাথে প্রচ্ছদের কোনো মিল নেই। একটা আছে ডেকোরেটিভ অবশ্য, যেমন ডেকোরেটিভ আহ শ্রেষ্ঠ গল্প সিরিজ আশু ব্যানার্জি করেছিলেন, শুধু প্রতিবারে লেখকের নামটা চেঞ্জ হয়েছে। মনোজ বসুর শ্রেষ্ঠ গল্প বই করা, ওই ওইটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা একটা হয়, এটা ডেকোরেটিভ। আর কিছু কিছু এ আছে সাজেস্টিভ, এই সাজেস্টিভ এটা নিয়েই বেশি ভাবা চিন্তা। ওর সাথে কি সমাজ অর্থনীতির ছাপ পড়ে? হ্যাঁ অবশ্যই সময় পড়ে। সমাজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়বে। মানে আমি বলতে চাইছি, আপনাকে প্রকাশকাল বাদ দিয়ে যদি কিছু প্রচ্ছদ দেখানো হয়, মানে সময়কে ধারণ করে, আপনি বলে দিতে পারবেন আনুমানিক কোন সময়ের? হ্যাঁ ওইসব, তবে কেউ যদি বোকামি টোকামি না করে না সেটা থাকে সেটা নাহলে বলে যায় এই সময় এই ট্রেনটা ছিল, এই ট্রেনটা ছিল, এটা তো বলা যায়। আপনি বিভিন্ন ধরনের মানে মাধ্যমে কাজ করেছেন। উডেন ব্লক, কাঠের ব্লক করেছেন, জিঙ্কের ব্লকে কাজ করেছেন, লিনোর কথা বললেন, সিল স্ক্রিন, অফসেট, এই সব মিলিয়ে কিন্তু বাংলা প্রকাশনা জগতের একটা জার্নি। যদি ওই উডকার্ড, জিনো, তারপরে জিঙ্ক, লিনো পর্বত ধরি, এটা জার্নি। এই বিভিন্ন ফর্মগুলোকে আপনি দেখেছেন। আমি এই জার্নিটা নিয়ে সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই। আর আরেকটা জানতে চাই যে ব্যক্তিগতভাবে আপনার পক্ষপাত কোন মাধ্যমের প্রতি? ব্যক্তিগত ভাবে আমার এখন এটা একটা সময় হয়ে থাকে, যেমন পেপার কাটিংটা আমার ভীষণ পছন্দ, মানে আরো কিছু যেন করা যাবে পেপার কাটিং এ। এই তা পেপার কাটিং নিয়ে একটা মজার কথা ছিল, পূর্ণেন্দু এই অফসেট আসবার পরে, এই তুই কিন্তু বেঁচে গেলি। কেন? এই লেটার পেশে তোর ওই কাজ বেশি দিন চলতো না, কারণ সলিড একটা, পরে বুঝলাম যে ব্যাপারটা হচ্ছে সলিড একটা পড়লে উল্টো দিকে চাপ পড়তো, কিন্তু অফসেটে ওইটা পড়তো না। অফসেটে আসার পরে তুই বেঁচে গেলি, তাহলে তোকে ইয়েতে থাকতে হতো। তুই যদি পেপার কাটিং করিস তুই মার্কেটে থাকতে পারবি না। তা পেপার কাটিং আমার ভালো লাগে, অনেক রকম ভাবে আমি পেপার কাটিং করি। লিনো এখন একবারেই করা হয় না। আর এখন কোনো কিছু হলে আমি ক্যালিগ্রাফি পর্যন্ত আমি ইয়ে দিয়ে, পেপার কাটিং দিয়ে করবার চেষ্টা করি। ও মানে ক্যালিগ্রাফিও আপনি ইয়ে করছেন, পেপার কাটিং হ্যাঁ দিয়ে করছেন? হ্যাঁ 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 পেপার কাটিং দিয়ে। ও আচ্ছা। হুম, হুম, হুম। এবার আপনি একটু আগে বলেছিলেন, সত্যজিৎ রায়ের কথা বলেছেন, বারবার করে বলেছেন তার কাজের। তা আপনি একটা এক্সিবিশনও করেছিলেন যতদূর আমি জানি, হ্যাঁ হ্যাঁ সত্যজিতের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কাজ নিয়ে কভার এটা। নিয়ে আমি একসময় পাগলের মতন সত্যজিতের কাভার দিয়ে আছি কোথায়। আমার কাছে আমি বলবো 90% কাভার আমার কাছে আছে। যাক একসময় কাভার করতে ইয়ে করতে গেলাম, বই করতে গেলাম, কিন্তু সন্দীপের কাছে গেছি, সন্দীপ বললে আমার প্রকাশকের সঙ্গে আছে। এই, এটা তো আমাদের হাতে নেই, এখন তো রে সোসাইটির হাতে আছে। আপনি একটা এ করুন, অ্যাপ্লাই করুন। যাক একটা অ্যাপ্লাই করলাম আমরা, তারা আমাকে 6 লাখ টাকা মতন চাইবে, আজ থেকে 10 বছর আগে। ভেবে দেখ, 6 লাখ টাকা আমরা হার্ডলি 1.5 লাখ মতন খরচ করতে পারি। তারপরে ওগুলো আমার মাথায় উঠলো, আমি ছেড়ে দিলাম। কিন্তু কিন্তু তারপরে আমি, পরবর্তীকালে কেউ 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 পরবর্তীকালেও তো ওইটা বেরোয়নি, মানে না তার না যে কভার না গুলো নিয়ে বেরোয়নি কোনো সংকলন। বেরোয়নি বেরোয়নি, আমার কাছে আছে, আমার কাছে আছে তো না তখন মানে আমি, মানে অন্য কেউ, আমি বলছি অন্য কারোর কথাও কেউ তো এটা নিয়ে করেননি, না আপনি করেনি বাদ দিলাম। করেনি করেনি। অথচ আপনারা করতে চাইলে তার জন্য টাকা এক্সট্রা দাবি করে কাজটা করতে দিলেন। মানে টাকা এত বেশি হয়ে গেছে ওদের, সেই যে ওদের এবার চলে নাকি। আসি, তো হ্যাঁ সত্যজিৎ, এবার আমি চলে আসি রায় পরিবারের কথা। উপেন্দ্র কিশোর, সুকুমার রায় এবং সত্যজিৎ রায় তিনজনই প্রচুর কাজ করেছেন বইয়ের ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে। তিনজনের কাজকে আপনি আলাদা করে আইডেন্টিফাই করবেন কিভাবে, এবং বিশেষ না অবদান? সত্যজিৎকে অবশ্যই এ করবো। উপেন্দ্র কিশোর অনেক কিছু করেছেন, আমি আগেও লিখেছিলাম যে আগে আমাদের ইলাস্ট্রেশন যেগুলো হতো
পা থেকে মাথা পর্যন্ত পুরোটা পূর্ণ চক্রবর্তী টুথে দেখবেন উনি কিন্তু ওইভাবে ইলাস্ট্রেশন করতেন না, উপেন্দ্র কিশোর। তো আরো আমি যেরকম বিগ ক্লোজ আপ, একটা হাতি এ দেখিয়েছে, একবার খানিকটা হাতি এ দেখিয়েছে, তারপরে সঙ্গে একটা টুনটুনি পাখি, মানে একেবারে ছোট আর একেবারে বড় দুটোকে একসাথে উনি মার্জ করিয়েছিলেন, যেটা আগে কেউ করেন। তারপর ড্রপ লেটার, বাংলায় ড্রপ লেটার উনি ব্যবহার করছেন, আমরা তখন জানতাম না এটা। ড্রপ লেটার ব্যবহার করেছেন ওর ওই রামায়ণ মহাভারতের ড্রপ লেটারের ব্যবহার। আর সুকুমার তো কি বলবো, একটু মানে বিদেশি লাগে আমার। আর তবুও উনি একা, ওনার সঙ্গে এখনো পর্যন্ত কেউ নিঃসঙ্গ, কেউ আসতে পারলো না, কোনো লেখাও নয়, ছবিতেও নয়। এরকম কোন পরিবার আছেন রায় পরিবার ছাড়া অন্য আর কোন পরিবার আছেন যারা না বাংলা না সাহিত্যে না না, একেবারেই আঁকার একেবারেই ক্ষেত্রে একেবারেই নেই। আনপ্যারালাল একটা আপনি জায়গা? সন্দীপকে টানবেন না এর মধ্যে, অনেকে সন্দীপকে পর্যন্ত টানে, বাজে, ওটা তৈলাক্ত বলে আমার মনে হয়। ওটা আপনার বলুন যাই বলুন। আপনার একটা অসামান্য গ্রন্থ আছে অলংকরণ নামে, এবং সেখানে আপনি প্রায় সেই বটতলার সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন শিল্পীর ছোট্ট করে সংক্ষেপে পরিচয় দিয়েছেন, এবং আমি দেখেছি বইটা, তার বিভিন্ন তাদের কাজকে নিয়ে এটা কালেকশন করেছেন। এইরকম কাজ আমি বাংলায় তো বটে, অন্য ভাষায় বা মানে আমাদের অন্তত অন্য আমাদের অন্য রাজ্যে সম্ভবত বলবো, চোখে সম্ভবত পড়েনি তো। বলবো যে এরকম ধরুন কাজ হয়নি। হ্যাঁ, এই অনেক এই ভুলভাল আছে। আইডিয়াটা আপনার এই আইডিয়াটা আপনি কোত্থেকে পেলেন? আইডিয়া আমার ওই একটু আছে যে আমার পূর্বসূরীরা কিরকম কি করেছে সেইটার দিকে আমার একটা নজর থাকে, সেই এতে আমি ওই জিনিসটাতে এসেছি। মানে হ্যাঁ, ঐতিহ্যকে রক্ষা করবে যা যে। নিজে যখন কাজটা করি এরা কি করেছে, এটা এটা আমার প্রথম থেকেই আছে। আমি মানে নিজেকেই ঐতিহ্য অন্বেষণ, মানে যে যে কারণে আপনি লেখালেখিতে এসে প্রবন্ধ লেখেন হারিয়ে যাওয়া লেখককে নিয়ে, তাদের এই কালেকশনটা করেছেন। তো এটা ইউনিক একটা কাজ। এর সাড়া কেমন পেয়েছিলেন আপনি? সারা খুবই ভালো পেয়েছি, খুবই ভালো পেয়েছি সত্যি। মানে আমি আমার যে কটা বই অলংকরণ ছাড়া যেগুলো ওই সাবজেক্ট নিয়ে লিখেছি, একটা বইও বাজারে পাওয়া যায় না। যেমন শিশু সাহিত্যে, এবারে শিশু সাহিত্যে সেপ্টেম্বরে বেরোবে শিশু সাহিত্যের অলংকরণ, আর ওটা মিক্স করেছি বড় ছোট মিলে, প্রথম করছি তো বড় ছোট মিলে। ভবিষ্যতে শুধু বড়দের ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। একই রকম ভাবে আমি শর্ট ফিল্মের দিকে গেছি। আমার সঙ্গী হচ্ছে ধীমান দাশগুপ্ত, আমার কাছের বন্ধু। ধীমান ধীমান স্ক্রিপ্ট করতো, আমরা সেইগুলো এইভাবে তিনটে কাজ করেছি, একটা অলংকরণ, আর একটা ছোটদের অলংকরণ, হ্যাঁ, আর একটা মিলে মিশে, এইভাবে তিনটে ডকুমেন্টারি বলছেন, মানে ইমেজেস ভিশনারি বলে যে ডকুমেন্টারিটা আপনি করেছিলেন, এটাও একটা তিনটে ইউনিক কাজ। এটাও তিনটে ইউনিক কাজ মানে। এটা একটা থাকলো থাক, মানে আমি পয়সাটা অন্য জায়গায় খরচ না করে এখানে দিলাম এইটুকু। হ্যাঁ, আর আরে আর আমারও তো মানে যেখান থেকে আমাকে খাইয়ে পড়িয়েছে তাকেও তো আমার কিছু দেওয়া উচিত না, গুরু দক্ষিণা বলতে পারেন। মানে এই কারণেই আপনার এত ঐতিহ্যকে আঁকড়ে থাকা, শিকড়ের সন্ধান বলা যেতে পারে, এবং নিরন্তর আপনি শিকড়ের সন্ধান করছেন। আচ্ছা, এটা তো এক ধরনের আর্কাইভ। প্রচ্ছদ নিয়ে কোনো আর্কাইভের কথা ভেবেছেন? অনেকের দিন আমার বাড়িতে যদি আসেন দেখতে পাবেন বই, আমার জায়গা কুলোয় না। হ্যাঁ, তা আমি বাংলা একাডেমিকে একটা প্রপোজাল দিয়েছিলাম যে এরকম একটা আর্কাইভ করুন, কারণ আমি দেখেছি বছরে অন্তত কম করে 3000 মতন বই বেরোয় বাংলা,
অন্য কোনো জায়গায় না, বাংলাতেই বেরোয় এরকম। তার কটা কাভার দেখতে পান বলুন তো? এক সময় শুধু প্রিন্টার্স লাইনে দেখতে পাবেন, তার ছাড়া দেখতে পাবেন না। তা যাই হোক, ওরা মেনে নিল, বলে কিন্তু এটা এখনই তো করা সম্ভব নয়, তবে আপনার প্রপোজালটা আমার কাছে থাকলো, তা আপনি এক কাজ করুন, আমাদের বই করে দিন। এখন আমি ওই বইটা পেয়েছি, সিলেক্টেড বুক কভার্স ফ্রম বেঙ্গল, ওই কাজটা করছি। আচ্ছা, আপনার এখনো পর্যন্ত যে কাজগুলো প্রকাশিত হয়েছে, ডকুমেন্টারি বা প্রিন্টেড যে অলংকরণ বই ইত্যাদি, বা ভবিষ্যতে যে কাজগুলো হবে, যার মধ্যে ডুবে আছে, সেপ্টেম্বরে বললেন ছোটদের অলংকরণ নিয়ে বেরোবে, এটা কিন্তু কোনোটাই আপনার নিজের মানে কাজের সংকলন নয়, না, অন্যদের কাজের সংকলন। আপনি নিজের কাজের, আমরা কি করি, আমরা নিজেরা যারা অ্যাকচুয়ালি যেটুকু আমার জায়গা নিজের কাজ আনতে কিন্তু চাই। আমার কাছে খুবই কম আছে, খুবই কম আছে। মাঝে মাঝে দেখি, এতে মোবাইলে দেখি যে ও আছে, ফেসবুক ঢুকে দেখি, এই তো। আপনি নিজের কাজগুলোকে অন্ততপক্ষে কিছু সিলেক্টিভ, আপনার নিজের কভারকে একটা একটা বইয়ের মধ্যে আনা, অলংকরণ গুলোকে আনা। ওটা আমার কাজ না, ওটা আমার কাজ, ওটা অন্য কেউ করুক। আপনি আমি নিরন্তর অন্য, নিজের কাজগুলোকে আগলে না রেখে ঐতিহ্য, এর আগে যে কাজগুলো হয়ে গেছে সেটা আপনি বারবার করে তুলে ধরেছেন। এবার আমরা প্রণবেশ দা একটু অন্যদিকে চলে আসি। এই বই সংক্রান্ত ছাড়া, প্রচ্ছদ অলংকরণ ছাড়া, আমি যতদূর জানি আপনি কার্ড করেন, এই বিয়ের কার্ড, হ্যাঁ, শ্রাদ্ধের কার্ড, ওটা অন্নপ্রাশনের আমার খুব কার্ড। একটা পছন্দের জিনিস। তো এই কার্ডটার প্রতি এটা কি শুরু করেছিলেন কারোর অনুরোধে নিশ্চয়ই, নাকি নিজের থেকে মনে হলো যে না না করি? না, অনুরোধে না, আমার শেষদার তখন কলেজে পড়ি, শেষদার বিয়েতে আমি প্রথম কার্ড করলাম, সে এক বিভৎস, সেগুলো মানে প্রথমে করছি, এটা জানি না, একটা লম্বা মতন এ করলাম, এইদিকে খুলছে, আহ, আসলে এইভাবে করা উচিত ছিল, সেটা না করে এই এ করলাম। তখন খুব ভালো লাগছে, বেশ ভালো কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি মনে হতো। পরে দেখলাম এরা অনেক গন্ডগোল করেছে। যাই হোক, বিয়ের কার্ড অনেক করেছি, তবে বিয়ের কার্ড মানে হচ্ছে প্রজাপতি থাকে, আসলে ওটা ফুল, প্রজাপিতা ব্রহ্মার কথা বলা হয়, ইনসেক্টের কথা বলা হয় না। কি করে যে আমাদের ঢুকেছে, তারপরে এখন কেউ কেউ যুক্তি দেখায় বসন্তকাল, বসন্তর কথা ভেবে নাকি ওই প্রজাপতি দেখা। আরে প্রজাপতি তো শুধু বসন্ত কেন, যে কোনো সময় হয়, ওটা বাজে কথা বলে আমার মনে হয়। ওটা ওই প্রজাপিতাকে প্রজাপতি বানিয়ে ফেলেছে। আপনি যে কার্ডগুলো করেন সেখানে প্রজাপতির ছবি থাকে না? হ্যাঁ, আমি সেটাও প্রজাপতি নিয়েছি, যেমন ফর্মটাকে নিয়েছি, প্রজাপতির ফর্মটা নিয়েছি, এই মধ্যিখানে একটা লাইন, প্রজাপতির ফর্মটাকে নিয়েছি, সেটা প্রজাপতি না ভাবলেও চলবে। হ্যাঁ, ফর্মটাকে নিয়েছি। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আমরা বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদির কার্ড নিয়ে যতটা ভাবি, যতটা মেতে থাকি, শ্রাদ্ধের কার্ড নিয়ে আমরা একদম ভাবি না, এবং শ্রাদ্ধের কার্ডটা একেবারেই কি না, অবহেলিত একেবারে নয়? সবচেয়ে অবহেলিত যদি হয়ে থাকে সেটা শ্রাদ্ধের কার্ড। ওং অঙ্গা, ব্ল্যাক, ব্ল্যাকে লেখা, ব্ল্যাক কিন্তু আমাদের শোকের চিহ্ন নয়। নচিকেতা আর মৃত্যুর সাথে যখন কথা হচ্ছে যমের সাথে, তখন কাউকে কিন্তু কালো দেখা যায়। একটা ইন্টারভিউ আছে না, নচিকেতা আর ব্রহ্মা, ইয়ে যমের, সেখানে কাউকে কিন্তু এ দেখা যায়, অনন্ত আকাশ সব। আমি সাধারণত এই একটু লম্বাটে গোছের একটা কি বলে শ্রাদ্ধের কাঠ করি, একটু একটু উপর দিকে, মানে স্পেস ছেড়ে দিই, নিচে একটুখানি লেখা হলো আর স্পেস ছেড়ে দিয়ে। এর দুটো কারণ হচ্ছে,
আমরা এই দেখে এই যে বাচ্চাকে দেখাই, এই যে তোর মা, যার মা নেই, ওই যে দেখ বলছে, তারাদের দেখতে দেখাই বা ডাক্তাররা যখন সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু করতে পারবে না, তখন বলে, ওরালা উপর দিকে। আমি সেই জন্য কি করি, একটুখানি টেক্সট রেখে দিই, একটুখানি টেক্সট একটুখানি রেখে পুরো এটা মানে 3 ভাগের বেশি সাদা রেখে দিই উপর দিকে, জিনিসটা রাখলাম নিচের দিকে, আর উপর দিকে একবারে স্পেন ইয়ে থাকলো, মানে স্পেসটাই থাকলো, যেন সবকিছু ফাঁকা হয়ে গেছে। আর একটা যদি ভাব, একটা যখন চলে যায় কেউ, মনের মধ্যে যে একটা একটা ফাঁকা ভাব আসে, সেই এটাতে আমার মনে হয় এইরকম ভাবে এ করে নীল আকাশ, হুম, ওই ওখানে নীল রঙের ব্যবহার একটু আমি করি, সাথে কারো ব্ল্যাক ছাড়া করে না, আমি ওখানে নীলের ব্যবহার করি, আকাশের একটুখানি সাজেশন দিয়ে দেওয়া, এইরকম ভাবে আমি মানে মানে শ্রাদ্ধের কার্ডে নীল রঙের ব্যবহার বলছেন? সাধ্যের কাটে। তবে আচ্ছা সাধ্যের প্রণব, করবার সুযোগটা একটা খুব পাই না। নিজের বাড়ির আমার স্ত্রী, ওই দাদা দাদা যে এসে গেছে, তাদের এই বাইরে থেকে করুন সাধ্যের কার্ড, ওরা মনে করে এই দুদিনে একটা কার্ড তৈরি হয়ে গেল, আমার পরলোকগত পিতা এত তারিখে সজ্ঞানে প্রভু পরলোক গমন করেছে, ল্যাঙ্গুয়েজও দেখবেন আমার পরলোকগত পিতা, হ্যাঁ, তারপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে এই গমন, মানে কি বুঝতে পারা যাচ্ছে না, পরলোকগত পিতা কিভাবে আবার পরলোকে যাচ্ছে, সাধ্যের কার্ডে এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ আছে। আপনি মেনু কার্ড করেন? মেনু কার্ড হ্যাঁ, করেছেন? হ্যাঁ, মেনু কার্ড, মেনু কার্ড ডিজাইন করেছেন? মেনু কার্ড? হ্যাঁ, প্রচুর মেনু কার্ড করেছি, প্রচুর মেনু কার্ড করেছি, বিভিন্ন কালারে করতাম। এখন তো আবার বুফে হয়ে গেছে, সেই জন্য মেনু কার্ডের এত কার্ডে, তখন ওই বিভিন্ন ধরনের এগুলো লম্বা লম্বা করতাম, হ্যাঁ, বিভিন্ন কালারে করতাম, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন কালার গুলো ছড়িয়ে যাচ্ছে এই মেনু কার্ড। আচ্ছা এই যে কার্ড, কার্ডে রঙের কথা বললেন একটু আগে, ব্লু কালারের কথা বলছিলেন, এতে শ্রাদ্ধের কার্ডে দিচ্ছেন, তো ধর্ম অনুযায়ী রং বদলায়, মানে ধর্মের প্রভাব থাকে কার্ডে? এই দেখুন, আমাদের যেটুকু কাজ করেছি আমি হিন্দু দিয়েই কাজ করেছি, হ্যাঁ, সেই জন্য আরে ভাবতে তো অবশ্যই হবে, হ্যাঁ, ভাবতে তো অবশ্যই হবে, কারণ এখন বলছে এই নীল রংটা নাকি তাদের, গেরুয়া ওই রংটা ওদের, উম, যদি কখনো চান্স পাই তখন এগুলো ভাবতে হবে। আমি আহ, একদম শেষের দিকে এসে গেছি প্রণবেশ দা, আর একটা দুটো প্রশ্ন। একটা সময় বাংলা লিটল ম্যাগাজিন মানেই হচ্ছে আপনার করা কাভার, তো এখন, এবং আপনি বলছিলেন অমৃতায়নে আপনি আড্ডা দিতেন, এবং আপনার প্রথম থেকে কাজের প্যাটার্ন আমরা দেখছিলাম, আপনি বলছিলেন মূলত কম খরচে কাজ করবার কথা ভেবেই আপনার যেসব ইউনিকনেস, যেটুকু ক্যালিগ্রাফি, হাফটনের ব্যবহার না করা ইত্যাদি ইত্যাদি, ওইটা করেছেন। এখন যারা লিটল ম্যাগাজিন করতে আসছে তাদের এখন আপনি কোনো পরামর্শ দেবেন? আরে কেউ আসে না, কেউ আসে না কেন আমি জানি না। লিটল ম্যাগাজিনে আমি একসময় লিটল ম্যাগাজিন থেকেই তো যেটুকু ওঠার, লিটল ম্যাগাজিন থেকে এসেছি, কিন্তু কি কারণে জানি না আমার কাছে লিটল ম্যাগাজিন আসেন। আর তাছাড়া এখন লিটল ম্যাগাজিন যারা করে তাদের সেই এর মধ্যে না, ওরা একটু অন্যরকম হয়ে গেছে। লিটল ম্যাগাজিন করা হতো কি মাঝে মাঝে টাকা দিতে পারতো, নিজেকেই টাকা দিতে হতো, এইভাবে তখন কাজ হয়েছে। এখন তো ওই লিটল ম্যাগাজিন মেলাতে গিয়ে যে সমস্ত দেখি, একটা বইতে 4 কালার পর্যন্ত ডিজাইন হচ্ছে, হ্যাঁ, লিটল ম্যাগাজিন আগেকার মতো নেই, সেরকম ভাবে লিটল ম্যাগাজিন হয় না, হচ্ছে কি আপনার কি মনে হয়? ঠিকই লিটল ঠিকই, ম্যাগাজিন এবং একটা আমি ল্যাডার, ঠিক। ল্যাডার মতন নেই এখন তো। যে যায় করছে নিজে একটা বই করে ফেলতে পারছে, কারণ আহ, কিছু কিছু প্রকাশক আছে, আপনার বই করুন, দেখাচ্ছে বললো এই 200 বই করে দেবো এত টাকা, রাজি হয়ে গেল,
টাকা দিয়ে দিল, বই বেরিয়ে গেল। লেখকের সাথে হলো যে আপনাকে কটা বই দেবো, 10টা বই দেবো, আর বাকিটা আপনি বিক্রি করতে পারবেন বা কিংবা আমি এ করব। আসলে ওই লেখককে যে দেওয়া হবে 10টা বই অবশ্যই ছাপা হচ্ছে, তারপরে হয়তো 10টা কি 15টা বই ছাপা হলো। হ্যাঁ, প্রিন্ট অন, এখন প্রিন্ট অন ডিমান্ডে ছাপা হয়, কিন্তু পিওডি। এই জন্য সবাই লেখক হয়ে যাচ্ছে, সবাই লেখক হয়ে যাচ্ছে। এইরকম ঘটনা এখন মানে পরিস্থিতি অন্যের এসে অন্যের লেখা ছাপবার দায় যেটা লিটল ম্যাগাজিনের সম্পাদকদের থাকতো সেটা কমে গেছে। কমে গেছে, আহ, কারণ সরাসরি বই হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক। সরাসরি বই হয়ে বেড়াচ্ছে। প্রণবেশ লিটল দা, ম্যাগাজিন অনেকক্ষণ কথা বললাম। একটা ল্যাডার, এই উপরে যাবার, বড় জায়গায় যাবার একটা ল্যাডার তৈরি করতো লিটল ম্যাগাজিনে গিয়ে। হ্যাঁ, লিখতে লিখতে। কিন্তু এখন সেটা নয়, সরাসরি বই হয়ে যাচ্ছে। এইটাই। এবং আপনার মানে এখানে একটু আলাদা করে বলা দর্শক মন্ডলীদের, দেখুন প্রণবেশ দা তার নিজের কাজ নিয়ে কোনো সংকলন করেননি, অথচ তিনি অন্যের কাজকর্ম নিয়ে গবেষণা করছেন, নিরন্তর শিকড়কে ছোঁয়ার চেষ্টা করছেন, শিকড়ের অন্বেষণ করে যাচ্ছেন। প্রণবেশ দা, আমার একদম শেষ প্রশ্ন, এখন কি করছেন আপনি? নতুন কোনো কাজের পরিকল্পনা? এখন তো বললাম সিলেক্টেড বুক কভার্স ফ্রম বেঙ্গল, ওইটাই করছি। পূর্ণেন্দুর উপর একটা কাজ করছি, আর সেপ্টেম্বরে ওইটাই বেরোবে, শিশু সাহিত্যের অলক্ষণ। তাতে 130 জন আর্টিস্টকে দিয়েছি। হ্যাঁ, তাদের ছোটদের জন্য যে কাজ করে। সবচেয়ে মজার হয়েছে, রনে নারায়ণ চলে গেলেন, রনে নারায়ণ একটা ছোটদের জন্য কাজ করেনি, একটাও। এত ভালো কিন্তু একটাও ছোটদের জন্য কাজ করেনি। অবাক হয়ে যায়। একসময় আশু ব্যানার্জি সম্পর্কে ভাবতাম, পরে দেখলাম আশু ব্যানার্জি একটা কাজ করেছেন, মহেশকে, শরৎচন্দ্রের মহেশ এডিসি সরকার থেকে বেরিয়েছিল, মহেশের একটা ওটা মহেশ ছোট বড় সবাই দিয়ে করতে পারে, সেই এতে আমি ওটা ছোটদের এতে অন্তর্ভুক্ত করতে পারি, এটাই মনে হচ্ছে। যেমন প্রতুল ব্যানার্জি একটাও বড়দের কাজ করে জানেন তো, কিন্তু প্রতুল ব্যানার্জির এত কাজ, একটাও বড়দের জন্য কাজ করেনি। পূর্ণ চক্রবর্তী করেছেন, কিন্তু প্রতুল ব্যানার্জি করেনি। একই সাথে এসেছিলেন প্রায় 2002, 2003, 2000 বলছি, 1902, 1903 এরা এসেছিলেন। প্রণবেশ দা সারা জীবন ধরে কাজ করেছেন, আঁকার মধ্যে ছিলেন, এবং কিন্তু যখন তিনি কোনো কালেকশন করছেন, বলছেন কেন? কাজ করছি ফার্স্ট না না, হ্যাঁ, যখন যখন কিন্তু তিনি যখন কালেকশনের দিকে যাচ্ছেন, তখন তিনি তার নিজের কাজকে আড়ালে রাখতে চাইছেন খুব সচেতন ভাবে। সেই কাজটা আজকে অন্তত ভাষা ও ভবিষ্যৎ কিছুটা করবার চেষ্টা করলো। আজকে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী প্রণবেশ মাইতি। প্রণবেশ দা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তার সঙ্গে বাকি কথা হবে আগামী পর্বে। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল, আপনারা ভালো থাকুন। সকলকে ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রণবেশ দা, আপনাকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।